তো যারা এই দাদা লাস্ট ভাবছো, টাইমে তুমি কতক্ষণ যারা পড়েছো? যারা যারা ভাবছো 300 শোনো। পেজের কিছু পিওয়াই কিউ আছে না দাদা, হ্যাঁ। ওই 300 কত পেজের একটা পিডিএফ দিয়েছো না হুম। ম্যাথের, হুম। ওটা কি প্র্যাকটিস করো বাড়িতে নাকি? তা কি জন্য দিয়েছি তাহলে? প্র্যাকটিস করার জন্য দিয়েছি। না না, ওই এমনি ফটো তুলে মানে ওটা এ করো না, ওটা বাড়ি যতটা বাড়ি প্রত্যেকদিন সেটা যতটা করে করো, যায়। তুমি যদি মনে করো যে আজকে ক্লিয়ার করে দেবো, আজকে ক্লিয়ার করে দেবো। ওই পিআইকিউ আমি একটা রাতে ক্লিয়ার করেছিলাম, সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত থেকে ক্লিয়ার করে দিয়েছিলাম, যতটা টাইম লেগেছিল লেগেছিল এরকম। দাদা লাস্ট টাইমে তুমি কতক্ষণ পড়েছো? হ্যাঁ, মানে লাস্ট মুভমেন্টে তুমি কত ঘন্টা পড়েছিলে মোটামুটি? লাস্ট মোমেন্টে আমি খুব কম পড়ি, এটা আমার উসুল সারা জীবনের। পরীক্ষার আগে বেশি পড়ি না আমি। পরীক্ষার ডেট দিতে মানে আমার পড়াশোনার গতি কমে গেল। তো আমাদের আমাদের উল্টোটা হয়, হ্যাঁ, আমি পরীক্ষার সময় অন্যরকম তোমার একদম। পরীক্ষার ডেট দিল মানে আমার পড়াশোনা ধীরে ধীরে কমে থাকবে। পরীক্ষা ঠিক এক সপ্তাহ আগে আমার পড়াশোনাটার লেভেল কমে যাবে, তখন আমি শুধু ঘুমাই। পরীক্ষার আগেটা আমি আগে থেকে তৈরি হওয়ার চেষ্টা করি। ওই জন্য ইনশাল্লাহ এখনও পর্যন্ত, তোমরা হয়তো গল্প দেওয়ার জন্য বলছি না, তোমাদের তোমাদের যাতে এটা পজিটিভ হিসেবে যায় তার জন্য বলছি। লিখিত পরীক্ষায় কোনোটা এখনও ফেল করেনি, জানো তো। টোটাল 5টা মানে পরীক্ষা তাহলে দিয়েছি। তুমি পড়াশোনা ভালো আসবে না। ঠিক আছে, কিছুই না গো, ওই এখন থেকে পড়াশোনা স্টার্ট করলাম, পরীক্ষার আগে ঘুমাবো, বিনা টেনশনে পরীক্ষা দিতে যাবো, বুঝলে। আমি রানের ক্ষেত্রেও সেম, আমি প্রত্যেকটা ক্ষেত্রে এই করার চেষ্টা করি। আমি রানের ক্ষেত্রেও সেম করি, জানো তো। আমি রানের ক্ষেত্রেও এই করেছিলাম যে আমি পরীক্ষার আগে এমনভাবে তৈরি হয়ে যাবো রানের আগে, যাতে আমি ওখানে যাবো কনফিডেন্স এমনি থাকবে। আমি যেদিন রান তার একদিন আগে, একদিন রেস্ট দিয়েছিলাম, একদিন আগে আমি টাইম দিয়েছিলাম 6-এ। তাহলে আমার কনফিডেন্সটা কি কম থাকবে? তাহলে আমি 5-5 লাস্টে গিয়ে জায়গায় গিয়ে কভার করেছিলাম। তো এটাই আমি মনে করি, বুঝলে। আমি সবাই একবেলা করে দৌড়াতাম, আমি দুবেলা করে দৌড়াতাম। আমি টাইটুই রাখিনি আমার নিজেকে, সত্যি বলছি। সবাই সকালে একটা জায়গায় গিয়ে আমরা দৌড়াতাম, আমি বাড়ির পাশে গিয়ে সাইকেল নিয়ে আবার চলে যেতাম আর একটা মাঠে, অন্য মাঠে। নাসির যদি থাকে জিজ্ঞাসা করো, নাসিরদের মাঠেও মানে আমি দৌড়েছি 2-1 দিন, গেছি ওদের ওখানে। এমনও হয়েছে, আমার একটা বন্ধু সে চাকরি করতো, চাকরি করতে করতে ওখানে গেছিলো ঘুরতে। তো আমি একবার টাইমিং দিয়েছি, ও বলছে আবার দে। আমি আবার দৌড়েছি, একবার টাইমিং দিয়ে আবার টাইমিং দিয়েছি। আমার মনে একটা অদম্য বিশ্বাস ছিল যে আমি পারবো। আর চাকরির হওয়ার আগে তুমি নিজেই বুঝে যাবে যে হ্যাঁ এবার আমার চাকরি হয়ে যাবে, এটা আমি বলে দিলাম, সবাই বুঝতে পারে। কিন্তু আমিও বুঝেছিলাম যে ডব্লিউপিএসআইটা আমার হয়ে যাবে। হ্যাঁ, ডব্লিউপিএসআই নাহলে কেপিএসআই দুটো হয়ে যাবে, কিন্তু জানি না, এই দুটোর ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে গেছে। ইন্টারভিউতে নাম্বারটা একটু কম এসে গেছিলো। যাই হোক, চলো এক দেখো দেখো, মেজর ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? এটা সারা বছরই পড়ে আসছি আমরা। গোল হচ্ছে কি মেজর ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম। চলো সঠিক বলে নির্বাচন করুন, যেখানে অক্ষরগুচ্ছগুলি প্রদত্ত অক্ষরগুচ্ছগুলি দ্বারা ভাগ করা। পারেনি। এটা পারো নি, একদম সোজা আছে। দেখো এ মানে এখানে ধরে নিতে হবে কি, দেখো এ মানে এখানে ধরে নাও কত, এ মানে এখানে 27 ধরে নাও। তাহলে ওয়াই মানে কত, এখানে দেখো টি হয়েছে, টি মানে কত 20, ভেরি গুড। তারপরে দেখো রয়েছে কি এম, এম মানে কত 13, আর কিউ মানে কত 17। তারপরে দেখো এ মানে কত, এ মানে 27, আর এদিকে সরি এখানে ওয়াই রয়েছে না, মোবাইল হবে ওটা 25, ওয়াই মানে 25, আর এখানে এ মানে 27। সিমিলার লেবার। এখানে দেখো বুঝতে পারবে, 27 কেন ধরছে, এক কেন ধরে নেই? সুবিধা হবে আমার তাই। তুমি এই একও ধরতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু 26-এর পরে 27, বুঝতে পেরেছো? 26 অক্ষর জেড, জেডের পরে আবার কথা হবে এ হবে, গ্যাপটা। তুমি এটাকে আমি দেখো একের জায়গায় সাথে ধরতেই পারি, তাহলে আমার হিসাবে সুবিধা হবে। তাহলে দেখো 20 থেকে এটা ডিফারেন্স কত, উল্টো দিকের ডিফারেন্স, বুঝলে। তুমি মানে বিপরীত দিকে দেখলে হবে না। 20 আর 27 ডিফারেন্স দেখো 7। সিমিলারলি তুমি এটাকেও যখন ক্যালকুলেশন করবে, দেখো ওয়াই মানে 25 আর আর মানে কত 18, তাহলে 25 আর 18 ডিফারেন্স কত 7, বুঝতে পেরেছো এবার? তো সিমিলারলি এইভাবেই আছে। আর তারপরে দেখো জে মানে 10 আর এন মানে 14, ডিফারেন্স কত +4, এখানেও দেখো +4। এখানে দেখো জেড মানে 26, 26-এর করে 2 ঘর যাও, 26, 27, 28, বা 26-এর পরে এ বি সেই 2 ঘর, এখানেও দেখো 2 ঘর, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কোনটায় আছে, এইভাবে কোন অপশানে আছে দেখো, অপশন ডি। এভাবে দেখো অপশান ডিতে আছে। দেখো সি মানে 3, ঠিক আছে। দেখো 3-এর সঙ্গে 7 যোগ করলে কি ভি আসবে, কিন্তু উল্টো দিক দিয়ে করেছে, কিন্তু উল্টো দিক দিয়ে।
সিকে কত ধরতে হবে? 26/6 = 29। এবার দেখো ভি মানে 22, 7-এর ডিফারেন্স। বলছি ওই এক দিয়ে যদি বোস করাতাম তাহলে হতো না, মানে আমি যে মানে মানগুলো যদি বোস করাতাম। তুমি 1 দিয়ে যখন মান করবে তখন হচ্ছে না তো। হবে, কে বলছে হবে না? তুমি 1 করলে তো, আর এই দিকে কত আছে তোমার দিমাগ খেয়াল রাখতে হবে। 1 আর 20 ডিফারেন্স 19 করলে তো আসবে না, আসবে? না, টাউনে আসছে, আসছে, আসবে না, এইখানে আসবে না। ওরা সেই আবার সেই 87 চলে আসবে, মানে 20 পর থেকে যদি গুনি। হ্যাঁ, তাহলে তোমার তো হিসাবে ধরতে হবে কি 20। দেখো এইখান থেকে তোমার 1 থেকে মাইনাস করে যে 19 যোগ হলো, এরকম না, তোমাকে কীভাবে করতে হবে উল্টো দিকে। এটা যে 20-র পরে 26/6 + 1 27, এই দিকে বেড়েছে এটা। এটা তোমাকে ধ্যান রাখতে হবে। এখানেও এটাও তোমার করবো যখন তখন বুঝে যাবে যে এখানে 25 আছে আর এখানে আর মানে 18 আছে, তার মানে এইখান থেকে তোমার ডিফারেন্সটা 7 আছে, তাহলে নিশ্চয়ই এইটা আমাকে 27 ধরেছে। এইটা দিয়েছেই তো এই জন্য, বুঝতে পেরেছো? তাহলে এটা তোমাকে ধরে নিতে হবে, তাহলে অপশান ডি হবেই হবে। কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থীরা বাংলায় 17% এবং ইংরাজিতে 18% অকৃতকার্য। যদি বাংলা উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে পাস হবে। কিচ্ছু না, আমরা দেখো ইন্ডিভিজুয়ালি অকৃতকার্য, মাইক্রোফোন অফ করো। ইন্ডিভিজুয়ালি অকৃতকার্য মাইনাস উভয়ের অকৃতকার্য বাদ দিলে আমরা পেয়ে যাবো উভয় বিষয়ে পাসটা। এইটা কেন বাদ দেওয়া হয়? কারণ উভয়টা অলরেডি এর মধ্যে ঢুকে আছে, তার জন্য। তাহলে এখানে বাদ দিলে কত আসছে দেখো, আর এখানে তাহলে 18 আর 37 35 হচ্ছে। তাহলে 35% থেকে যে 5% বাদ দাও, কত পার্সেন্ট হচ্ছে? 30%। তাহলে এই যে 30%, এই 30%টা কি? এই 30%টা হচ্ছে যে কোনো না কোনো বিষয়ে কেউ ফেল করেছে, ঠিক আছে? এর মধ্যে আবার 5%, 30%-এর মধ্যে 5% আছে কি তারা উভয় বিষয়েই ফেল করেছে। তাহলে অ্যান্সারটা কি চলে আসছে? 30% যদি ফেলের হার আছে তাহলে উভয় বিষয়ে পাসের হার কত হবে? 100 থেকে 30% বাদ দিয়ে দেবো, তাহলে কত আসবে? অপশান বি 70%। নেক্সট, নিজের কোন স্থানে ওলন্দাজরা, ডাচ ওলন্দাজ, ঠিক আছে, ভারতে তাদের বাণিজ্য স্থাপন করেছিল। এখান থেকে কোশ্চেন কিন্তু প্রায়শই আসে ডব্লিউপিতে, এগুলো তাদের ফেভারিট কোশ্চেন। দেখো এখানে প্রত্যেকটা স্থানে কিন্তু সুরাট, কোচিন সব জায়গায় কিন্তু ওলন্দাজদের ঘাঁটি ছিল, তাহলে উপরে সবগুলি হবে আনসার, ঠিক আছে? চুচড়া মছলিপত্তমে ছিল, সুরাট ভাদুরাতে আগ্রাতে ছিল, কোচিন, আহমেদাবাদ, পাটনা সব জায়গাতেই ছিল। এগুলো কিন্তু মুখস্থ রাখবে যে ওলন্দাজরা কোথায় ছিল। যেমন পর্তুগিজদের কোথায় ছিল পরীক্ষায় আসে প্রথম? গোয়া। এরকম ব্রিটিশদের কোথায় ছিল? সুরাট। হ্যাঁ, সুরাট ওলন্দাজদের আছে। ব্রিটিশদের মেন ঘাঁটি ছিল ব্যারাকপুর, ঠিক আছে? এইভাবে পড়তে হবে, সুন্দর সুন্দর করে পড়তে হবে। তারপরে দেখো প্রদত্ত এখানে কি আছে, দেখো সিম্পল আছে, ডবল সিরিজ আছে, এটা মনে হয় 33 থেকে 5 বাদ দিলে কত হয়? 28, 28 থেকে 5 বাদ দিলে 23, 23 থেকে 5 বাদ দিলে একটার পর একটা করেছে, তাহলে কত হচ্ছে? 318 আসবে অ্যান্সার, ঠিক আছে? 5 বাদ দিলে একটা বাদে একটা, ডবল সিরিজ আছে, 5-এর সি অ্যান্সার হয়ে যাবে। তো এটাও দেখে নিতে পারো তোমরা, এখানে কত যোগ হয়েছে? 7 যোগ হয়েছে, 28 আর 7 35, 335, মানে একটা ডবল সিরিজ আছে। নেক্সট, জন্ম এবং মৃত্যু নিবন্ধের সাথে সংশ্লিষ্ট জেলা পর্যায়ে কর্মকর্তাকে, এটা পারবে আশা করি। এটা হবে কি? জেলা রেজিস্ট্রার হয়, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার বলে। হ্যাঁ, এগুলো আসে কিন্তু খুব সুন্দর সুন্দর কোশ্চেন, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার বলে। এই মাইক্রোফোন অফ করো, বাড়িতে আছে মাইক্রোফোন অফ করছে না। বলা হয়ে যাবে অ্যান্সার, আমি যখন জিজ্ঞেস করবো তখন মাইক্রোফোন অন করবে। দুটি সংখ্যা এ এবং বি এমন, আচ্ছা এই অঙ্কটা কীভাবে করা যেতে পারে? 7-এর দেখা যাক কত অ্যান্সার, দেখো ধরে নাও, দেখো তাহলেই তো হয়ে যাবে। যোগ করে সমান করে দাও, এ এর 5%, মানে এ এর 5%, বি এর 5%, এটা যোগ করেছে, আবার সমান করেছে এ মানে এ 6% প্লাস বি এর এ পার্সেন্ট সমান 2 এর 3, মানে একদিকে 2 গুণ হবে, একদিকে 3 গুণ হবে, ওই দুটোকে সমান সেটাই করলে তো হয়ে করবো, যাবে। তুমি তো বলার আগে বলে দিলে, ব্যাস কিছুই না। দেখো আমরা ধরে নেবো কি, এ এর মান এ, বি এর মান বি, ব্যাস হয়ে গেছে। তাহলে এ এর 5%, সবার 5% আছে, তাহলে আমার কোনো অসুবিধা নেই, 5 লিখতে পারি, ঠিক আছে? এবং প্লাস কি বলছে, বি এর 4, তাহলে 4 বি লিখে দিলাম। ইকুয়ালস টু কী বলছে এপাশে বলছে এবং বি এর 8%, মানে আচ্ছা এ এর 6%, 6 এ লিখে দেবো এখানে, যেহেতু সবার পার্সেন্টেজ আছে অসুবিধাই নেই। প্লাস এইদিকে দেখো 8-এর বি এর 8%, তাহলে বি এর 8 বি লিখে দিলাম। যোগফলের 2/3, তাহলে এর 2/3 মানে কি? এর 2/3, তাহলে এই পাশে 2 গুণ, তৃতীয়াংশ নিচেই 3, মানে এর সঙ্গে গুণ হয়ে যাবে এটা, ঠিক আছে?
তাহলে কোনাকুনি 3 গুণ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে 3 5 15 এ করে দাও, প্লাস এদিকে 12b, কোনাকুনি গুণ হয়ে গেল। আর এটা কি 12a প্লাস 16b, জাস্ট ক্যালকুলেশন করে দেবে। তাহলে এদিকে এটা এ পাশে নিয়ে আসো, তাহলে 15 এর থেকে 12 এ বাদ দিলে 3a হয়ে যাবে, ডাইরেক্ট করছি কিন্তু, সমান সমান এখানে 16b আছে, এ পাশে 12b গেলে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 4b হবে। তাহলে হয়ে গেল অ্যান্সার। তাহলে a ইস টু b মানে কি, a বাই b মানে কি হয়ে যাবে, তাহলে b এর ওখান থেকে b নিয়ে আসলাম, 4 পরে রইলো, এখানে a এর এখানে 3 গুণ আকারে ছিল, এ পাশে ভাগ আকারে, তাহলে 4/3 মানে 4:3। কি হবে? সিম্পল একদম, যেটা বলেছো সেটা করে দেওয়া আছে। চলো এই অপশন ডিতে আজ দেখো, কিছুই নেই। সিরিয়াসনেস থাকতে হবে। নেক্সট, মাইক্রোফোন অফ কর ভাই, বারে বারে বলতে হচ্ছে, এগুলো তো খারাপ জিনিস। আচ্ছা, কংগ্রাচুলেটের পরে কি বসে, কংগ্রাচুলেশনের পরে কি বসে, ফিক্স প্রিপোজিশন শেখানো আছে ভাই, বলো 8 দাগ। কংগ্রাচুলেশনের পরে কি আসে, অন হবে, তাহলে এই দুটো অ্যান্সার তো হবে না, তাহলে এই দুটো অ্যান্সার হবে না। আর সাকসেসের পরে কি বসে, ইন সাকসেস ইন হবে, ইন একদম সাকসেস কি অ্যাডজেক্টিভ, তাই তো, সাকসেস কি অ্যাডজেক্টিভ তো নাকি, না নাউন, সাকসেস হচ্ছে নাউন, সাকসেস কি নাউন। মাথায় রাখবে সাকসিড টু, কি বলছি দেখো, ভার্বের ক্ষেত্রে টু ইউজ করি আমরা, সাকসিড টু, আর সাকসেস কি ইউজ করব, ইন ইউজ করব, মাথায় রাখবে, হ্যাঁ, সাকসেস ইন। তাই কংগ্রাচুলেটেড হার অন হার সাকসেস ইন প্রমোটিং ক্লিনলিনেস ইন হার স্কুল, বোঝা গেল। তাহলে দুটো বললাম, যখন সাকসেস ভার্ব আকারে থাকবে মানে সাকসেস টু, কিন্তু সাকসেস ইন, আর কংগ্রাচুলেশনের পরে কি বলে, কংগ্রাচুলেশনের পরে কিন্তু বসে ওয়ান। এইগুলো কিন্তু বাপু মনে রাখতে হবে, এইগুলোই কিন্তু ছোট্ট ছোট্ট পয়েন্ট পরীক্ষায় আসে। 4টি পদ দেওয়া আছে, ভেরি গুড দেওয়া আছে, কোনোভাবে একটি এক আলাদা আছে, তাই তো, তাহলে যেটা ভিন্ন মানে অভিন্ন আছে, এটা যেটা আলাদা সেটা বের করতে, আর কিচ্ছু না। তাহলে বের করা যাক, মানগুলো ইনপুট করতে থাকো। এল মানে কত, 12, 12, 14, 20, ডিফারেন্স কত আছে, 12 প্লাস 2 প্লাস 4, 6, ভেরি গুড। তাহলে তোমরা দেখছো, তাহলে মোহিতই দেখছে নাকি একমাত্র। জি মানে 7, তারপরে হচ্ছে 10, তারপর হচ্ছে কত 16, তাহলে এখানে আবার 3 আর যে কোনো, এই দেখো এই এখানে কোনো একটা কিছু আছে, তো এই দূরত্বে একটা অ্যান্সার পাওয়া যাবে। পরটা দেখে নি, পরটা চেক করে নেবে, 2, 4 আর এদিকে 10, আর এটা দেখো 2 আছে আর এখানে 6 আছে, ঠিক আছে, তাহলে এটা এর সঙ্গে এটা মিল আছে, তাহলে আলাদা এটা আস, তাহলে এটা দেখার আর অন্যগুলো দেখার দরকার নেই, ওটাই অ্যান্সার, অপশন বি অ্যান্সার, 9 বি অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো 10 দাগ, দেখো আমাদের সৌরজগতে বৃহত্তম আগ্নেয়গিরি কোনটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে বৃহত্তম কোনটা হবে, অলিম্পিয়াস মন্স, ঠিক আছে, এটাই মনে অ্যান্সার 10-এর কি। আর ব্যারেন দ্বীপটা কি ওটা? ব্যারেন দ্বীপ আমাদের ভারতবর্ষের একমাত্র সুপ্ত, ঠিক আছে, সুপ্ত রয়েছে আগ্নেয়গিরি ভারতবর্ষের, এটা সেটা হচ্ছে ব্যারেন দ্বীপ। আর জাপানের ফুজিয়ামা, তাই তো, মাউন্ট নামে ইতালিতে সম্ভবত, এটা দেখে নেবে তো, অলিম্পিয়াস মনস কোন দেশে আছে, তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম। মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে। ভেরি গুড, এই দেখো এখানে ওই জন্যই কিন্তু দেওয়া, ভেরি গুড, সৌরজগতের বৃহত্তম বলেছে, এই জন্য কিন্তু অ্যান্সার এটা হলো অলিম্পিয়াস মনস, এটা হচ্ছে কি মঙ্গল গ্রহে আছে, ভেরি গুড মৃন্ময়, তাই তো। 11 দাগ, দেখো একটি চেয়ার 540 টাকায় বিক্রি করে দোকানদার 10% ক্ষতি হয়, 10% লাভে চাটি বিক্রয় মূল্য কত, সিম্পল লজিক আমরা জানি। আচ্ছা 10% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি করলো, 90%, পার্সেন্টেজ হিসেবে 90%, টাকা হিসাবে 540, ভেরি গুড। এবার বলে 10% লাভ, 10% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি, 100 তো 10% মানে 110%-এ বিক্রি, সিম্পল। 0 আউট 0 আউট, 6 9 54 মানে 60 হলো, তাহলে 6 11 66, একটা শূন্য পড়ে আছে, অ্যান্সার হয়ে যাবে 660, সিম্পল ভাবে করবা। নেক্সট, কোন ব্যাংক ইউপিআই সক্ষম রূপে ওয়েব ক্রেডিট কার্ড চালু করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপগুলোর কোশ্চেন, এটা হয়ে যাবে কিন্তু ফেডারেল ব্যাংক। এইগুলো কিন্তু পরীক্ষা এইচডিএফসি থেকে গতবার এসেছিল, তোমরা মনে রাখবে যে এখনও পর্যন্ত সব থেকে ডিজিটাল ব্যাংকিং হিসাবে, হ্যাঁ লেনদেন, ডিজিটাল লেনদেন হিসাবে এইচডিএফসি ব্যাংক ফার্স্টে আছে। আচ্ছা 13 দা কী বলছে, যদি আগামীকাল মঙ্গলবার হয় তাহলে আজ থেকে 100 দিন পর সপ্তাহের কোন দিন হবে, সিম্পল লজিক, 100কে আমরা কয় দিয়ে ভাগ করবো,
7 দিয়ে দেখবো অবশিষ্ট কত, 7 14 98, অবশিষ্ট আছে 2, তাহলে এখনো +2 বাকি। তাহলে আগামীকাল মঙ্গলবার, দেখো আগামীকাল মঙ্গলবার, তাহলে আজকে কি বার, আজকে কিন্তু সোমবার, তাহলে সোমবারের পরে +2 যোগ হবে। এগুলো কিন্তু মাথায় রাখবে, কিন্তু আগামীকাল মঙ্গলবার দিয়ে হুটপাট করে মঙ্গলের সঙ্গে 2 যোগ করলাম, অ্যান্সার ভুল করলাম, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তাহলে এখানে 13 দাগের, ঠিক আছে, কত অ্যান্সার আসলো, সোমের পরে 2, অ্যান্সার আসলো বুধবার। সে আবার কি, বুধবার। ভাই হাটে বাজারে আছো কেউ, একটু সাইডে যাও। কোন মুঘল সম্রাট তার রাজধানী হিসেবে ফতেপুর সিক্রি, চৌদাক, এর স্পিডে, যত স্পিডে অ্যান্সার করবা তত ওইদিকে আরো কাজ করাবে। আকবর। আচ্ছা এখান থেকে আমরা ইজিলি একটা পার্ট করতে পারি, তাই তো? ধরে নেবো, দেখো উল্টোটা ওদের রেশিও 30ই রেখে দাও, সুবিধা হয়ে যাবে। উল্টোটা ওদের কি বলি অলওয়েজ, উল্টোটা হয়ে যায় ওদের রেশিও। তার মানে কি, যখনই বলবে যে এত এর এত পার্সেন্ট সমান এত এর এত পার্সেন্ট, উল্টোটা ওদের মানের রেশিও হয়ে যায়। তার মানে a+b হচ্ছে এইটা, আর a-b হচ্ছে 40। এই জন্যই বলি a-b এত বেশি হবে না, কি করতে হয় তাই বলি, a-b তো মান কম হবে। তাহলে এটা হচ্ছে a+b, ভেরি গুড, আর এটা হচ্ছে a-b, উল্টোটা ওদের রেশিও হয়ে যায়, ভেরি গুড। এবার দেখো এখানে অঙ্কে কি আসছে, আমরা এটা কাটাগরি করে ছোট আর করছে না। বি এর কত শতাংশ এ, দেখো আমরা এবার একটা শিখেছি যে ছোট সংখ্যা আর বড় সংখ্যা বের করার ফরম্যাট কি জানি। যখন আমার সমষ্টি দেওয়া আছে আর পার্থক্য দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে আর পার্থক্য যখন দেওয়া থাকবে, বড় সংখ্যা বের করার ফরম্যাট কি বলছে, বলছে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাহলে 30 + 20/2 মানে 25, ঠিক? তো ছোট সংখ্যাটা কত, একবারেই তো পাওয়া যাবে। তাই 30 যদি যোগফল হয়, তাহলে 25 যদি বড় সংখ্যা হয়, তাহলে ছোট সংখ্যা কত হবে, 5 হবে। সিম্পল হয়ে গেল, অ্যান্সার চলে আসলো। তাহলে এর মান হবে, দেখো এ আগে আসলে এ হচ্ছে বড়, এর মান হচ্ছে 25, বি এর মান হচ্ছে 5, তাহলে বি এর কত শতাংশ এর সমান, তাহলে বি এর কত শতাংশ, বি এর, দেখো বির জায়গায় ভ্যালু ইনপুট করো, বি এর কত শতাংশ, ধরে নাও x% করে দাও, বি এর x% সমান সমান বলছে 25, বি এর এর কত শতাংশ, তাহলে এর কত শতাংশ, এর মান কত, তাহলে বি এর x% সমান সমান এর কত শতাংশ চেয়েছে, 500, তাহলে এখানে গুণ হয়, দেখো 5 5 25, তাহলে x সমান সমান কত হয়ে যাবে, 500 হয়ে যাবে। তাহলে এর 500%। অপশান সি, সিম্পল একদম, মুখে মুখেও করে নিতে পারতে তোমরা, ঠিক আছে? তোমরা কিন্তু এটা মুখে মুখেও করে নিতে পারতে যে 5 এ 25, 100 এ কত, একই বিষয়। হ্যাঁ, নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। তো এখানে এটা কিন্তু আমরা সোপান একাডেমির করছি, হ্যাঁ এই যে লোগো ছিল না, তো এখানে দেখো রয়েছে কি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটা খুঁজে বের করো। এটা তোমাদের কোয়ারেন্টাইন, তোমরা এই ওয়ার্ডটা পরিচিত, আবার এই ধরনের কিছু শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে সব কারেক্টলি স্পেলড, সঠিক বানান কোনটা আছে, কোয়ারেন্টাইন বানান কি ঠিক আছে? কোয়ালিটেটিভলি, এটা মনে হচ্ছে সঠিক আছে, অন্যগুলো মনে হচ্ছে কোয়ারেন্টাইন বানান কি, এটা সঠিক আছে মনে হচ্ছে, তোমরা একটু দেখে নিও তো, এটা সঠিক মনে হচ্ছে না, 16C মনে হচ্ছে না, কোয়ালিটেটিভলি, হ্যাঁ এটা তো ঠিকই আছে, কোয়ালিটেটিভলি ঠিক আছে। কুয়েভারিং, কুয়েভারিং ইটা আসবে না এখানে, কুয়েভারিং ওয়ানটা ভুল আছে। কোয়াড্রেঙ্গল, এখানে এটা আসছে না, আটটা হয়তো থাকে না। কোয়ারেন্টাইন বান এ হবে, কোয়ারেন্টাইন এখানে এ হবে ইর জায়গায়। এই 4টে বানানই খুব ইম্পর্ট্যান্ট, তোমরা লিখে নেবে, নোট ডাউন করে নেবে, গুগল বাবু আছে, কোনো ভুলের জায়গা নেই। দেখো ভারত সরকার কার জন্মদিন, স্বচ্ছ ভারত মিশন, তো আমরা সবাই জানি 17 কী হবে, মহাত্মা গান্ধী, চশমাবাবু। নেক্সট দেখে নেব কি বলছে, এটা কি বললো, আচ্ছা বক্তব্য সিদ্ধান্ত দিয়েছে, ওসব পড়ার দরকার নেই। আমরা কিছু সম্পাদক সাংবাদিক, তাহলে কিছু সম্পাদক আছে, ঠিক আছে, তারা হচ্ছে কি কিছু এডিটর, মানে দন্তের সাথে লিখি সম্পাদক, তাহলে এটা সম্পাদক ধরে নাও, আর সাংবাদিক, চলো সাং লিখে রাখলাম। আচ্ছা কি বলছে, সাংবাদিকরা সবাই লেখক,
তাহলে দেখো যে কটা সাংবাদিক আছে ওরা আবার লেখকের মধ্যে পড়ে যাচ্ছে, লেখক। ওকে, কোনো লেখকই প্রতিবেদক নন, তাহলে কোনো লেখকই আবার প্রতিবেদক নন। ঠিক আছে, তাহলে এইখান থেকে ইজিলি আমরা করতে পারি। এবার কি বলছে, কিছু লেখক সম্পাদক, অবশ্যই দেখো কিছু লেখকের অংশ কিন্তু সম্পাদকের মধ্যে পড়ছে, তাহলে এটা সঠিক। কোনো প্রতিবেদক সাংবাদিক নয়, একদম সঠিক, কারণ কোনো লেখক যদি প্রতিবেদক না হয়, লেখকের মধ্যেই তো সাংবাদিক পড়ছে, তার মানে এটাও সঠিক। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে অ্যান্সার কি আসছে? অনুসরণ করে। তাহলে অ্যান্সার হবে অপশন 1 এবং 2 দুটোই অনুসরণ করে। সিম্পল, কোনো জটিলতা নেই। নেক্সট, সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয় পাণিনির কোন বই দিয়ে? তো পাণিনির কি আছে? তো পাণিনির অষ্টাধ্যায়ী, এটা মুখস্থ হয়ে যায়। আচ্ছা, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 5 গুণ, এটা করা আছে দেখো। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি এক্স ধরি, প্রস্থের 5 গুণ মানে কত হবে? 5x। ক্লিয়ার করলাম। এবার দেখো তাদের ক্ষেত্রফল দিয়েছে, মানে দৈর্ঘ্য বের করা খুব সোজা। তাহলে আমাদের হিসাবে ক্ষেত্রফল কত? 5x ইন্টু এটা গুণ করে দেবো, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 5x² ইকুয়াল টু বলছে 3125। তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত হবে বাপু? 625 আসছে। ভেরি গুড। তাহলে শুধু x সমান সমান কত হবে? রুট 625, এপাশে স্কোয়ার থাকলে ওপাশে গিয়ে রুট হয়ে যায়, তাই রুট 625 মানে হচ্ছে 25। ব্যাস সিম্পল। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স মানে হচ্ছে 25, অ্যান্সার হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে তো 5x, তাহলে 5x মানে 25 ইন্টু 5, তাহলে 125 হয়ে যাবে দৈর্ঘ্য। অ্যান্সার অপশন এ। নেক্সট, বেশি সময় লাগে না এসব। হ্যাঁ, যে একটা মাত্র দিয়েই ভাগ যাবে। তারপরে দেখো, স্কোয়ার করে যোগ করা আছে এক। তো সিম্পল দেখলে বলা আছে, দেখো কিউব আছে, এটা দেখো, এটা কিউব বাবু আছে, ঠিক আছে, এটা কিউব আছে। তো দেখো এক তো এখান থেকে শুরু হচ্ছে, 1 এর কিউব প্লাস 1 সমান সমান হয়ে যাবে 2। ভেরি গুড। দেখো তারপরে 2 এর কিউব প্লাস 1, 2 এর কিউব 8 হয়, প্লাস 1 করলে 9 হয়। ভেরি গুড, ওরকমই যাচ্ছে। 3 এর কিউব করলে 27 হয়, প্লাস 1 করলে কত হয়? 28 হয়। ভেরি গুড, ওইভাবেই যাচ্ছে। 65ও তাই, দেখো 4 এর কিউব প্লাস 1 সমান 65 হয়, কারণ 64 প্লাস 1। দেখো 5 এর কিউব কত হয় বাপু? 125 প্লাস 1 সমান 126, তাই আসলে তারপরটাও সেম একই হয়ে যাবে। 6 এর কিউব প্লাস 1, তো 6 এর কিউব হয় কত? 216, প্লাস 1 করলে কত হবে? 217। তাই রাইট অ্যান্সার অপশন সি হয়ে যাবে। তাহলে কিউব প্লাস 1 করে আছে। আচ্ছা, একটি নির্দিষ্ট এই ক্ষেত্রে কি দেখবে না, ডাইরেক্ট কি চেয়েছে, কোনটা অ্যান্সার সেটা দেখবে। প্রদত্ত ভাষায় ফাদারকে কীভাবে লেখা হয়? এবার দেখবো যে ফাদার 2 জায়গায় আছে কিনা। দেখতে পাচ্ছি কোনোটাই 2 জায়গায় নেই। 2 জায়গায় থাকলে ইজি হয়ে যেত, তো নেই যখন কি করবো, ফাদারের সঙ্গে কে কে আছে? টিচিস আছে আর সায়েন্স আছে। এই দুটো বাবুকে আমরা আউট করে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো এইখানেও টিচেস আছে, একসঙ্গে টিচেস সায়েন্স আছে, এখানেও টিচেস সায়েন্স আছে, তাহলে এই দুটোর ভিতরে কী কমন পাচ্ছি আমরা? দেখো এইখানেও আমি দেখতে পাচ্ছি @ আছে, তাহলে মানে @ অ্যান্সার হবে না ভাই। হ্যাঁ, @ পেয়েছি, আর 6 ওটা 6 কিন্তু, হ্যাঁ শুধু @ না, 6 তাহলে এখানেও 6 আছে, মানে এটা আমরা অ্যান্সার কোথাও টিচেস হবে না। আবার এখানে 48ও আছে, দেখো 48ও আছে এখানে, তাহলে এটা অ্যান্সার আমরা নিতে পারি না। তাহলে কী পড়ে আছে? হ্যাশ পড়ে আছে। কী পড়ে আছে? তাহলে ফাদারের জন্য হ্যাশ পড়ে আছে। ব্যাস এইটুকু, কিছুই না। কমন পার্টগুলো আউট করে দাও, মানের কমন পার্টগুলো আউট, লেখার যে রয়েছে সেই কমন পার্টগুলো আউট করলেই কিন্তু মানগুলো পড়ে আছে। ব্যাস সিম্পল। আচ্ছা, দুটি কল এম ও এন একটি জলধারকে যথাক্রমে কি বলছে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় পূরণ করে দুটি কলকে একত্রে খোলা হলে, সিম্পল অঙ্কে এটা খুব সহজেই আসে। তো আমরা ওই ওয়ার্ক অ্যান্ড টাইমের মতোই করব, এলসিএম করব। আর এলসিএমটা কি হয়? ট্যাঙ্কির ধারণ ক্ষমতার কাজের ক্ষেত্রে মোট কাজ। আর এখানে এফিসিয়েন্সি বা কতটুক করে কাজবাজ করছে সেটা পেয়ে যাব। আচ্ছা, এম করছে 12 ঘন্টায় ভর্তি আর 18 ঘন্টা, তাহলে এদের এলসিএম করলে দেখা যাচ্ছে কত আসছে? 36। ঠিক আছে, দেখো 3 12 36 বা 18 দিয়ে 36, তো 3 12 36, এফিসিয়েন্সি চলে আসছে এগুলো 18 দিয়ে 36। এফিসিয়েন্সি বলতে কি বুঝি? যে এম নলটা প্রত্যেক ঘন্টায় 3 ইউনিট করে ভরে, আর এন নলটা 2 ইউনিট করে ভরে, আর টোটাল ধারণ ক্ষমতা হচ্ছে 36। ব্যাস, একত্রে যখন চলে বলে, তাহলে একত্রে মানে দুটো একসঙ্গে চললে কত করে ভরছে? 3 আর দিয়ে 5 করে ভরছে প্রত্যেক ঘন্টায়। তাহলে প্রত্যেক ঘন্টা যেটা করে চলে সেটা দিয়ে ভাগ করলে আমরা মোট কতটা টাইম লাগবে পেয়ে যাবো। তো 36কে যদি ভাগ করা হয়, 36 ডাবল করে দাও 72, তার আগে একটার আগে দশমিক করে দিলে 5 দিয়ে ভাগ হয়ে যায়। এগুলো চুটকুলা বুদ্ধি শিখিয়েছি তোমাদের। তাহলে 7.2 অ্যান্সার অপশন ডি। নেক্সট,
সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন ডাইরেক্ট স্পিচ। তো এখানে ন্যারেশন চেঞ্জ করা আছে, সেটাকে তুমি কি করতে হবে, যেটা থাকে আর কি, অপশন সি হবে। যেটা কোশ্চেনে থাকে সেটা তোমাদের উত্তরে দেওয়া আছে এবার, ঠিক আছে? তাহলে কি দেখো, দে প্রেড দ্যাট, প্রেড থাকলে প্রেড দেখো এখানে রয়েছে, ভেরি গুড। প্রেড আছে মানে বুঝে গেলাম যে উইশের কথা বলছে, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আমরা দেখো ক্যান ইউজ করি না, কুড ইউজ করি না, তাই তো? এবার এখানে দেখো কি যে দ্যাট হিজ সোল মাইট রেস্ট রয়েছে, এখানে কি রয়েছে, মাইট রেস্ট, আর এখানে প্রেড রয়েছে। তার মানে আমরা এটা কি করবো, সিম্পল আছে একদম, বলো কোনটা অ্যান্সার হবে? অপশন সি। মাইট আছে দেখো এবার মাইট আছে মানে মাইট দেখে নয়, একটা ক্লিয়ার করে দেখো, এখানেও যেহেতু পাস্ট টেন্স, দেখো এখানেও যদি পাস্ট টেন্স ভি2 আছে, তার মানে নিশ্চয়ই এখানে মেয়ে ছিল, মেয়েটা চেঞ্জ হয়ে কি হয়, ভি2 হয়ে যায়, জানো তো? এটা প্রেজেন্টে থাকলে পাস্ট টেন্সে হয়ে যায়, তো এখানে দেখো পাস্ট টেন্স আছে, মাইট আছে মানে অবশ্যই যেটা ছিল রিপোর্টেড স্পিচ, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে মে হিজ সোল রেস্ট ইন পিস, এখানে কিন্তু মাসটা করা যাবে না, কারণ আমরা জানি এখানে যদি মাইট থাকতো ভি2, আর ভি2 থাকলে হ্যাড আছে, এখানে কি হ্যাড আছে অ্যান্সারে, নেই, তার মানে এটা ভি2 করতে পারি না রিপোর্টেড স্পিচ, সিম্পল লজিক। নেক্সট, যারা পারো না দেখে নেবে ভাই, ক্লাস দেওয়া আছে ভয়েস জেনারেশন চেঞ্জের ক্লাস, উইদাউট টেন্সে কীভাবে আমরা ইজিলি করতে পারি। ইমেল বার্তা ড্যাশ নামক একটি প্রোটোকল ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে পরিধান করা হয়। 25 কী প্রোটোকল ব্যবহার করে বলো? এটা হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার, ওর ভেতরেই আছে, ইমেলের ভেতরেই আছে, মানে ইমেলের ফুল ফর্মের মধ্যেই এই বিষয়টা লুকিয়ে আছে। চলো সাবমিট দেখ, নিম্নলিখিত চারটির মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম, একটি আলাদা আছে, কোনটা আলাদা দেখে নেবে। দেখো 11 স্কোয়ার, এটা বোঝাই যাচ্ছে, দেখো প্রথমে স্কোয়ারের প্রাধান্য দেবে, 11 স্কোয়ার 121, তার থেকে -1 করলে কত হবে, 120 হয়, ভেরি গুড। তারপরটা দেখো 13 স্কোয়ার, দেখলেই বোঝা যাচ্ছে 13 স্কোয়ার -1, কিন্তু মুখস্থ লাগবে তবেই তো বোঝা যাবে, কারণ আমি যদি না জানি যে 13 স্কোয়ার 169 হয় তবে কি করে করবো। আচ্ছা 15 স্কোয়ার কত হয়, 15 স্কোয়ার হচ্ছে 225 -1 করলে 224, ভেরি গুড। এই তিনটে তো একই রকম আসছে, পরটা দেখা যাক। 18 স্কোয়ার হয় 324, এটা একটু আলাদা করে দিয়েছে, এটা যোগ করে দিয়েছি। দেখো 18 স্কোয়ার -1 করলে কত হতো, 323 হতো, কত হতো, 323, কারণ 18 স্কোয়ার 324 হয়, -1 করে 323 হয়, কিন্তু বাপু -1 না করে ভুল করে প্লাস করে ফেলে, তাহলে এটাই ভুল আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান 4, মানে অপশান এতে কিন্তু অ্যান্সার। খুব সুন্দর করে কিন্তু এগুলো ভুল করে, 4 আছে মানে ডি অ্যান্সার করে দেয় অনেকে। এটা ভুল হয়ে গেল। হ্যাঁ ভুল করলে তো হবে না, এখানে দিয়ে 4 নম্বরটা ভুল, 4 নম্বরটা ভুল, অপশান এ অ্যান্সার, এইগুলোই তো অপশান অঙ্ক দেয়। আচ্ছা পাঁচ মারি কোথায় আছে, এ তো বলা লাগবে নাকি, 27 মধ্যপ্রদেশের, হ্যাঁ না পারলে দিতাম। আচ্ছা একটা নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীকে, আচ্ছা দেখো তাহলে 100% ভোট হয়, তার ভিতরে একজন 60% পেয়ে, যার একজন কত পার্সেন্ট পাবে বাপু, 40%। এবার বলছে কত ভোটে জিতেছে, ইনি নাকি এত ভোটে পরাজিত করে, তাহলে এখানে কত ভোটে পরাজিত করছে পার্সেন্টেজ হিসেবে, 20% পরাজিত করছে, হয়ে গেছে। এই 20%-এ পরাজিত করছে পার্সেন্টেজের হিসাবে, আর সেটা ভোট হিসেবে 298, মোট ভোট 100%, মানে 100 মানে কত, কিছুই করবো না, পাস করিং 100 করে দেবো জাস্ট, আর কিচ্ছু না। তাহলে এবার এখানে দেখো গুণ করলে হয়ে যাবে, এটা গুণ করা খুব সহজ, এটাকে অর্ধেক করে দাও, এটাকে অর্ধেক করলে কত হয়, 149, তারপর এটা যা শূন্য দিয়ে দাও, এবার তোমরা গুণ করতে থাকো, আমার দেখো হয়ে গেছে অ্যান্সার তারা। 26 একটা অ্যানসার ভুল দেয়া আছে। হ্যাঁ তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট ছিল, 28 কি হবে, কি হচ্ছে তো সাবমিট দেবে না ভুল নেই, অপশনটা চেঞ্জ করে দিয়েছে। ঠিকই আছে, অপশন এ করেছে বাপু এই দেখো কোথায় ভুল আছে, এখানে দেখো 4 নম্বরটা অ্যান্সার, আর এই 4 নম্বরটা কত নম্বর অপশনে আছে। ও ঠিক আছে হ্যাঁ পরীক্ষার সময় এরকম আসবে তো, পরীক্ষার সময় এরকম আসবে, স্পিডে করো, ধ্যান দিয়ে রাখতে হবে, এরকম করে দেয় বদমাইশি দু একটা। চলো সংরক্ষণের, আচ্ছা এটা তো পারবে, এই তাপগতিবেদের সংরক্ষণ সূত্র কিসের, শক্তির, একদম সিম্পল। আচ্ছা নিম্নলিখিত, এখানেও দেখাই 9, এগুলোর কোনো ভ্যালু নেই, হ্যাঁ সেই হিসাবে করো এবার। তাহলে এখানে কত মাইনাস হয়েছে, কত মাইনাস, 4 মাইনাস, তারপরটা কত মাইনাস, দেখো তাহলে হয়ে গেল সিম্পল, বুঝেই যাচ্ছ যে দেখো প্রত্যেকটা স্কোয়ার সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা, তারপরটা গ্যাপ কত, 16, বাহ 16, 86 70 যদি বাদ দাও, 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 70 আছে 86 বোর্ডে, 86 হবে দাদা, ও এদিকে হ্যাঁ 16 হবে, ঠিকই আছে 86 তেও, হ্যাঁ আর এদিকে বিয়োগ করলে কত আসছে, 25, তাহলে বোঝাই যায় দেখো
2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, এবার কত হবে 6 এর স্কোয়ার, মানে 36 কি হবে বিয়োগ হবে, মান কমছে কিন্তু, হ্যাঁ তাহলে বিয়োগ হবে, তাই 945, এই জন্য স্কোয়ারটাকে মুখস্থ রাখতে হবে, রিজনিং স্কোয়ারটা খুব মাইনে রাখে, স্কোয়ার কিউব। 909 তাহলে এখান থেকে আমি যদি 36 বাদ দিই তাহলে কত হচ্ছে 909, অপশন এ। নেক্সট, 625 মিটারের একটি বৃত্তাকার দৌড়, ভেরি গুড। একটি বৃত্তাকার দৌড়ে এ এবং বি একই বিন্দু থেকে, মনে করো এই বিন্দু থেকে শুরু করেছে, একই বিন্দু থেকে একই সময়ে যথাক্রমে 90 কিলোমিটার ঘন্টা, এত কিলোমিটার ঘন্টা বেগে শুরু হয়, কত সময় পরে তারা একই দিকে ছুটলে ট্রাকে প্রথমবারের মতো সাক্ষাৎ হয়। কিছু আছে বলো, একই দিকে মানে কি হয়, দেখো মোট ডিস্টেন্স বলে দিল 625, আর বৃত্ত আকারও দরকার নেই, ঠিক আছে। আর একই দিকে গেলে কি হবে, গতিবেগ বিয়োগ হবে, ভেরি গুড। বিয়োগ মানে 90 থেকে 72 বাদ দিলে কত, 18। আচ্ছা, এবার আমরা কি জানি, এটা কিলোমিটার পার আওয়ার, কিন্তু উপরে রয়েছে মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড কনভার্ট করতে গেলে 5/18 গুণ করতে হয় কিলোমিটার ক্ষেত্রে, 18 কেটে গেল, এখানে 5 দিয়ে কাটলে কত হবে 125। দেখো তাহলে 125 সেকেন্ড অ্যান্সার, অপশন সি। বলো কি কি বলছিল, বলো বলো কি বলছিল ভাই, কিছু বলছে না। আর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। আচ্ছা, ব্যান মানে কি, কোনো কিছুকে নিষেধ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া, তাহলে কি হবে এখানে প্রহিবিট হবে, prohibit বোঝাই যাচ্ছে প্রহিবিট হবে, prohibition ঠিক আছে। prohibited আর এই ব্যান্ড মানে কিন্তু অন্য কিছু, অ্যাবান্ডার মানে পরিত্যক্ত, এগুলো কিন্তু হবে না। নেক্সট দেখো, দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই ইন্টু এক্স, এক্সের ভ্যালু বড় হচ্ছে ওয়াই এর থেকে, লসাগু এত, এক্স এবং ওয়াই সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, তো এটা কি করে করা যায়, এটা 12 হবে, 253 কে ভাঙো, দেখো সিম্পল লজিক, মানে এমন দুটো সংখ্যা নিতে হবে। দেখো তোমাদের আমি 253 কে। শিখিয়েছি বাবু। আচ্ছা আমাকে বলতে দেন স্যার, আমার একটু ভালো হয় তাহলে। দেখো এর লসাগু বলে দিয়েছে, হ্যাঁ, তো লসাগু মানে আমরা জানি কি যে গসাগু তার সঙ্গে গুণ হয়, তাহলে লসাগুকে আমরা এই দুটো পার্টে ভাগি, লসাগুকে যখন আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে লাস্ট যে দুটো যদি পড়ে থাকবে সেটা কি হবে, তাদের মৌলিক সংখ্যার গুণফল, বলেছিলাম মনে আছে, গসাগু, গসাগুটা বাদ দিয়ে দেবো, আমি গসাগুটা বাদ দিচ্ছি, ঠিক আছে, দেখে উৎপাদকে বিশ্লেষণ করে দাও, করলে কত আসছে 11 দিয়ে ভাগ যাবে 23। 11 যাচ্ছে 23, দেখো তো দুটোই মৌলিক সংখ্যা পাচ্ছি, একটা দুটো মৌলিক সংখ্যাই পাচ্ছি, তাহলে এই মৌলিক সংখ্যা মানে আমরা জানি যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে কত সোজা, দেখো মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে মৌলিক সংখ্যার, এগুলো মনে রাখবে, দুটি মৌলিক সংখ্যার গুণফলটাই হচ্ছে কি লসাগু হয়, আর গসাগু কত হয় মৌলিক সংখ্যার 1 হয়, তাহলে এই দুটো জানতে হবে। এবার এই দুটো পার্থক্য করলে তো অ্যান্সার কত হবে, দেখেছো, দেখে মনে হচ্ছে কি একটা কঠিন অঙ্ক, কি দিল মাথায় কাজ করছে না, ডিফারেন্স 12, কিন্তু এতটাই সোজা, ওরকম দেখে ছেড়ে দিয়েছে, এটা কি রকম জিনিস একটা। সব থেকে সোজা, তোমাকে মাথা ওই তো ভয় পেয়ে গেছো, কিন্তু এখানে তো বলে যে দুটো মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা লসাগু মানেই তো হচ্ছে ভাই সেই দুটোর গুণফল, তার মানে মৌলিক সংখ্যা যদি হয় তুমি তো ইজিলি বুঝতে পারছো, তার মানে এর যদি আমি একবার ওই উৎপাদকে বিশ্লেষণ করতে পারলেই অ্যান্সার একবারেই, দেখো তাই 11 23 253 ডিফারেন্স পেয়েছে, তাহলে ছোটো সংখ্যা 11, বড় সংখ্যা 23, সিম্পল, কারণ তার মৌলিক সংখ্যা গসাগু তো 1। অর্ণব এই অঙ্কগুলো ছাড়বে না, মনে থাকবে তো, নিজের বুদ্ধিও লাগাতে হবে তো, কখনো কখনো মনে করে এই অঙ্কটা করানো নেই, দিমাগ তো লাগাতে হবে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কি জাতীয়, দেখো এগুলো পরীক্ষা আছে, এটা হচ্ছে বিধিবদ্ধ সংস্থা। সাংবিধানিক সংস্থা কোনগুলো হয় মনে আছে, ইউপিএসসি যেমন, এটা কি সংস্থা, সাংবিধানিক সংস্থা, সাংবিধানিক সংস্থা নির্দিষ্ট ধারা থাকে, ঠিক আছে। চলো নেক্সট, হ্যাঁ ইউপিএসসি 315 আছে। দ্বিতীয় বর্ণগুচ্ছটি যেভাবে প্রথম বর্ণগুচ্ছের সাথে অত আমরা পড়বো না, দেখো এখানে বোঝা যাচ্ছে এর প্রত্যেকটা ওয়ার্ড এর মধ্যে পাচ্ছ, প্রত্যেকটার অক্ষর এর মধ্যে পাচ্ছ, এর প্রত্যেকটা অক্ষর এর মধ্যে পাচ্ছ, তাহলে কিভাবে পাচ্ছ সেটা দেখতে হবে। দেখো কমফোর্ট তিনটে, দেখো কমফোর্ট প্রথম দুটোকে আলাদা লিখেছে, ওসি সিওকে ওসি লিখেছে, মানে দুটো দুটো করে আলাদা করেছে, দিয়ে লাস্ট দেখো তিনটে এসে তাই তিনটে করেছে, মানে দুটো দুটো প্রথমে দুটো দুটো করে করতে গেছে, তাহলে আমরা প্রথমে দুটো দুটো করতে যাবো, তাহলে এই দুটো আলাদা করে দেখো, ডিআইকে কি লিখতে হবে, আইডি লিখতে হবে, জিআইকে কি লিখতে হবে, আইজি লিখতে হবে, হ্যাঁ, আর তিনটে আছে टीएल, এটাকে লিখবো एलएटी, बस लात मार दो, तो लात किसका किसका पीछे है, इसका पीछे लात नहीं है, इसका पीछे नहीं है, इसका पीछे भी नहीं है, ऑप्शन ए आंसर हो जाएगा, बस सिंपल लॉजिक, जस्ट उल्टे দুটো দুটো করে উল্টে লাস্টে তিনটে উল্টে দিয়েছে,
কিছুই নেই। ভারতে কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো, এটাও তোমাদের করানো আছে ভাই, ফ্লেমিঙ্গো উৎসব 36-এর অন্ধ্রপ্রদেশে ফ্লেমিঙ্গো উৎসব তোমাদের করানো আছে, ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল এটা তোমাদের করানো আছে। আচ্ছা, 10জন পুরুষ দিনে, সিম্পল লজিক আছে দেখো, 10জন পুরুষ, দেখো আমরা কি করব, শর্ত, প্রথম শর্ত কি বলছে, 10জন পুরুষ বাপু 8 ঘন্টা, শুধু মনে রাখবে যে কাজের পরিমাণটা আর টাকার পরিমাণটা নিচে, জাস্ট এটা মনে রাখবে, 8 দিনে 28 দিনে কমপ্লিট করবে সমান সমান, পরে শর্ত লিখবো কত দিনে, ধরে নেবে এক্স দিনে, কতজন পুরুষ, 8জন পুরুষ, 5 ঘন্টা করে কাজ 8 ঘন্টা করে, কি বলছে কাজের 50%, 50% মানে কি বাপু, হাফ, 1/2 50% মানে হাফ, তা হাফকে এবার দেখো, হাফটা যদি লিখে এই দুইটা কি হবে, নিচে না হয়ে কোথায় হয়ে যায়, উপরে উঠে যায়। ওপরে হয়ে যায়, ব্যাস, নিচের দুইটা ওপরে উঠে যায়, উল্টে গিয়ে জানো তো তোমরা, তাই ডাইরেক্ট আমরা তুলে দিই। চলো এবার কাটাকুটি করে দেখো, 5 2 10, 10 10 কেটে গেল, 8 8 কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু কত পড়ে রয়েছে, অ্যান্সার হবে অপশন নেক্সট। শুধু কি করাচ্ছি দাদা, কি বোঝাতে চাইছি সেটা একটু বুঝবে, মুখস্থ করবে না অঙ্ক, ঠিক আছে, দরকার রেকর্ডেড আবার দেখবে। চলো 38 দাগ কি বলছি, ভেন ডায়াগ্রামটা সঠিক দেখো, স্টেশনারি মানে কি, বক্স তোমার সেই যে বক্সটা থাকে, যে বক্সটা থাকে তোমার স্টেশনারি। এবার দেখো, কলম একটা আলাদা বিষয়, ইরেজার একটা আলাদা বিষয়, কোনো সম্পর্কই নেই, কলমের সঙ্গে ইরেজারের কোনো সম্পর্ক আছে, ইরেজার মানে যেটা তুমি রাবার বলো, রাবার। চলো নেক্সট দেখে নেবো, তাহলে এখানে অ্যান্সার কত হবে, এই যে এইগুলোই তো ভুল করছো, যে 3 নম্বরে আছে, 3 নম্বরে কোনটা, হ্যাঁ এটা আবার মিলিয়ে দিয়েছে, আগেরটা মিলিয়ে দিই, কিন্তু এটা মিলিয়ে দিয়েছে, সি এরটাই আছে 3, তাহলে এটা অ্যান্সার, এইভাবে বুঝে নিতে হয়। আচ্ছা, ড্যাশ গুয়াহাটি মহারাষ্ট্রের সঞ্জয় গান্ধী অভয়ারণ্য, এটাও একদিন বলেছিলাম, সঞ্জয় গান্ধীর কথা, 39, বলো এটা কোথায়, কানহেরি, কানহেরি গুহা আছে ওখানে, এই সোজা দেখি এলিফ্যান্ট অজন্তা পড়া আছে, ওই অ্যান্সার কোটা ভুল হয়ে যাবে। আচ্ছা, হুইচ ওয়ার্ড অর ওয়ার্ডস এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য ফলোইং ইডিয়মস, তো এটার মানে কি, টু বার্ন দ্য ক্যান্ডেলস অ্যাট বোথ এন্ডস, তো এটা তো সোজা, এটাও তো করানো আছে, এগুলো তোমার নোট পড়লে পাবে, বেশি কাজ করা, আমার তো মনে হয় তাই। কি আছে দেখো অ্যান্সার, 40-এর বি, টু বার্ন দ্য ক্যান্ডেলস অ্যাট বোথ এন্ডস, ঠিক আছে, ক্যান্ডেলকে নিভিয়ে দেয় অ্যাট বোথ এন্ডস, এবং সব শেষ হয়ে যাওয়া, এরকম একটা টাইপের, টু ওভার আর্ক, বেশি কাজ করা, 40-এর বি অ্যান্সার হবে। হ্যাঁ, নেক্সট দেখে নেব, এক্স এর মাসিক আয় এত টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% এত গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের এত % জমা করে সময় স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে, আয়ের কত শতাংশ খাবার ও জামা, কিছু আছে বলো, শুধু কাটতে কাটতে চলে যেতে পার, কিচ্ছু না। দেখো তাহলে অবশিষ্ট বলেছে মানে শুধু অবশিষ্টগুলোই নেবো, আমার মেন বেতন কত রয়েছে, আমার মেন মাসিক বেতন আছে, দেখো বাপু 55,000 টাকা। এবার এর দেখো সে শিক্ষা খাতে, দেখো কি রয়েছে, 10% ব্যয় করছে, তাহলে বাকি কত আছে, 90/X 90%, ঠিক আছে। তারপরে দেখো বাকি আয়ের 20% যায় গৃহ খাতে, তারপর আবার বাকি মানে বাকির পরে বাকি আসছে, তাহলে পরেরটাও বাকি, তাহলে 80/100 বাকি, ঠিক আছে। বাকি আয়ের 15% জামা কাপড় সময় স্কিমে অবশিষ্ট, দেখো কি বলছে, বাকি আয়ের 15% জমা করে, আচ্ছা ভাই 15% জমা করে মানে অবশিষ্ট আছে কত, 85/X তাহলে এই যে অবশিষ্ট এটাই answer। টাকাটা না হলে এবার পাঁচটা বলতে হচ্ছে, যাই কি করে দিতে হবে, টাকা লাগবে না, হ্যাঁ, যেহেতু টাকা লাগবে না, ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে করে হয়ে ও যাবে। এখানে তো পার্সেন্টেজ চেয়েছে, তাহলে তো আমার এটা সোজা হয়ে গেছে ভাই, এ তো পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে। আচ্ছা, এটা করলে কি আছে বলো তো, এটা আসবে টাকা, তো টাকা এনে আমার বোকামি করার কোনো দরকার নেই, টাকা আসলে আবার এখান থেকে করতে 25,000 এত টাকা 100-এ করো, তোমার টাইমটা বেশি লাগবে, যেহেতু এখানে পার্সেন্টেজ রয়েছে, এইটাকে আমরা ধরে নেবো কি, এইটা হচ্ছে বুদ্ধি, এটাকেই ধরে নেবো 100, ঠিক আছে, মোট আয়টা 100 ধরে দিলাম, তাহলে 100 যদি হয় 10% মানে ব্যয় করা হয়েছে, 90% আছে, 20% করেছো মানে 80% আছে, হ্যাঁ, আর 15% ব্যয় করেছো মানে আছে কত, 85% আছে, ব্যাস, এবার ক্যালকুলেশন করলে 100 থেকে কত কমলো সেটাই অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে, কত সোজা হয়ে গেলো তাহলে আরও। 517 85 520, আমরা 10 রাখবো, হ্যাঁ, হিসাবের সুবিধার্থে, এখানে 4 রেখে দেবো, আর এখানে দেখে 2 দিয়ে কাটলাম, কিন্তু আমরা জানি 4 দিয়ে কাটবে, কিন্তু কাটলাম না কেন, হিসাবের সুবিধার্থে। 417 কত হয়, 68 হয়, 68 গুণ 9 মানে 8 নং 72-এর 2, আর এদিকে 6 নং 54, আর কত আসে, 54 আর 7 কত হয়, 612, তাহলে 10 মানে 1 টাকা দশমিক, 61.2,
এটা আরও সোজা, ঠিক আছে? এখানে টাকাটা লাগবে না। টাকা লাগবে না, যেহেতু আমার পার্সেন্টেজ চেয়েছে তার জন্য আমরা 100% ধরে নেবো, কারণ আয় তো 100%ই হয়। যেহেতু টাকা চাইতো তাহলে এইভাবে করতে করতে গিয়ে জাস্ট এখানে এই 100 জায়গায় এই টাকাটা গুণ করে দেবে, একবার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এখানে 90% করে দেবে, 90/100 করে দেবে, গিয়ে এখানে জাস্ট ওই টাকাটা গুণ করে দেবে 25,000, দিলে তোমার টাকাটা নিয়ে চলে আসবে। যে তোমার টাকা চাইনি, পার্সেন্টেজ, তার জন্য 100 ধরে নিয়েছি। চলো, কোন সালে ভারতে অর্থনৈতিক সংস্কারের প্রক্রিয়া শুরু হয়? তো এটা কতবার যে করিয়েছি, এটা অনেকবারই পরীক্ষায় এসছে। 1991 সালে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেকেন্ড পার্ট। আচ্ছা, স্ট্রেঞ্জ শব্দের প্রতিটি, বা মোবাইল এত গরম হচ্ছে কেন? এক মিনিট। কত নম্বর দাগ করছি গো? 43 করবো। স্ট্রেঞ্জ শব্দের প্রতিটি বর্ণকে বর্ণানুক্রমিক সাজানো হলে কয়টি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? কিছুই না, কিন্তু প্রথমে স্ট্রেঞ্জ শব্দটাকে লিখবে। কী করে করতে হয় দেখো, স্ট্রেঞ্জ শব্দটিকে লিখবে, স্ট্রেঞ্জ লিখলে, লেখার পরে কি করবে, সাজাও। দেখো, একে আমরা প্রথমেই পড়ি, ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। একে আমরা প্রথমে পড়বো, তারপরে এই অক্ষরদের কোনটা আগে আসবে? ই আসবে, তারপরে এফ জি আছে, এখানে জি আসবে, তারপরে পরে এন আছে, এন পড়বো আগে, তারপরে এন আগে, আর আর, তারপরে তাহলে কোনোটাই তো মিল পেলাম না, এটারও মিল নেই, কোনোটাই তো মিল নেই। হ্যাঁ, কোনোটাই হবে না। তাহলে অ্যান্সার হবে কোনোটাই নয়, ঠিক আছে? কোনোটাই কিন্তু মিল নেই, তাই কোনোটাই নয়। অবস্থার মিল থাকলে মিল আনসার করবে। গান্ধার স্থাপত্য শৈলী পারবে এটা কোথায়, কোন যুগ? কুষাণ যুগ, ভেরি গুড। দুই ব্যক্তিকে মাসিক আয়, হ্যাঁ, দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4, ওকে। তারপরে বলছে ব্যয়ের অনুপাত 5:2। এটা সবসময় ক্রস প্রোডাক্ট করবে। কেন ক্রস প্রোডাক্ট করবে? কারণ এই সঞ্চয়টা অনেক সময় আলাদা আলাদা হয়, তখন কিন্তু ইজি হয়ে যায় ক্রস প্রোডাক্টে। তাহলে এরও 2000 টাকা, এরও 2000 টাকা, যদি আলাদা বলতো আলাদা লিখতে, তাও একই অ্যান্সার আসবে, এইভাবেই অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দেখো ডিফারেন্স বের করবো, আর প্রথমে ডিফারেন্স বের করবো, অ্যান্সার চলে আসবে। তাহলে এই ডিফারেন্সটা বের করি, 7-2 14 আর 4-5 20, ডিফারেন্স কত? 6, ঠিক। আর এখানে কত হচ্ছে দেখো, 5-2 10, আর এদিকে 2-2 4, তাহলে ডিফারেন্স কত? 10 আর 2 শূন্য, পরে কথাচ্ছি, এখানে 6, 6 ডিফারেন্স, 6 মানে কত? 6000, এখানে 3টে শূন্য আছে যেহেতু, তাহলে এখানে 6 দিয়ে কাটলে কেটে যাবে, তাহলে 1 মানে 1000, তাহলে 1000 গুণ বেশি। তাহলে মাসিক আয়ের অনুপাত দেখো, চেয়েছে কি তাদের মাসিক আয়, তাহলে আয় কত হবে? 7 মানে 7000 হয়ে যাবে, 4 মানে 4000 হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম বাপু? ঠিক আছে তো নাকি? তাছাড়া অপশনটা আরেকবার মানে কোথায়, কি বুঝতে পারোনি? ক্রস করলে না এই জিনিসটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ক্রস প্রোডাক্ট বোঝো না? ক্রস প্রোডাক্ট আমরা আয় ব্যয়ের ক্ষেত্রে করি, আর কোথায় করি? বয়সের অঙ্কের ক্ষেত্রে করি। বলছে 7:4 ছিল আয়, সেখান থেকে 5:2 অনুপাত কী হলো? ব্যয়। তাহলে সঞ্চয় কত হবে? আমরা জানি না সঞ্চয় কত হবে, কিন্তু অঙ্কে বলে দিয়েছে 2000 করে সঞ্চয়। তাহলে এরও 2000 টাকা সঞ্চয়, এরও 2000 টাকা সঞ্চয়। ক্রস প্রোডাক্ট মানে কি? ক্রস করে গুণ করা, প্রোডাক্ট মানে গুণ। তাহলে এই 7-2 14, আর এদিকে 4-5 20, ডিফারেন্স কত আসলো? 7-2 14 আর 4-5 20, ডিফারেন্স কত? 6 ডিফারেন্স। এদিকে আমাদের 6 ডিফারেন্স, অ্যাকচুয়াল ডিফারেন্সটা পেতে গেলে এটা গুণ করতে হবে। এদিকে দেখো 5-2 10, আমরা 10 কেন করছি? হিসাবে 10,000, 10 মানে 10,000, আর এদিকে 2-2 4, 4 মানে 4000, কিন্তু হ্যাঁ, তাহলে 10,000 আর 4000 ডিফারেন্স কত? 6000। তাহলে 1 মানে কত? 1 মানে 6 কি করে হয়? কেটে যাবে না 6 দিয়ে? 6 মানে যদি 6000, 1 মানে 1000, তাহলে 1000 গুণ বেশি। আমরা যাই করছি না কেন আনুপাতিক হারের থেকে 1000 গুণ বেশি। তাহলে এই 7 মানে কত হবে? 7000, 4 মানে 4000। আর চুটকুলা বুদ্ধি শিখিয়ে দিই, অপশান টেস্ট করলে হয়ে যায়। 7-এর কত গুণ? এটা কোনো গুণই না, তাহলে এটা অ্যান্সার হবে না। এখানে 7-এর কত গুণ? 1000 গুণ। 4-এর কত গুণ? 1000 গুণ। সিম্পল, তাহলে দুটোর সঙ্গে 1000 গুণ, মানে এটাই অ্যান্সার হবে। পরেরগুলো দেখার হবে না। 7 দিয়ে ভাগ করতে পারে 75, সে যাবে না 7 দিয়ে ভাগ, 4 দিয়ে যাবে, কিন্তু এটা তো যাবে না, হবে না, তাহলে এটাও হবে না। এটা দেখো যাবে না, তাহলে এটাও হবে না। সিম্পল, অপশন টেস্ট করলে জল ভাতের মধ্যে করে চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালটা তো আমাদের শিখতে হবে। ক্রস প্রোডাক্ট করবে, সঞ্চয় আলাদা বলুক, যাই আলাদা বলুক, ক্রস প্রোডাক্ট করবে, অ্যান্সার চলে আসবে। ব্যয়ও দেয় অনেক সময়। দেখো এখানে এম চিত্রটা, এটা আর করতে ইচ্ছে রাখছে না যদিও বা, এই চিত্রটা এই দিকে আছে মানে এই দিকেই থাকবে, এরকম আসবে, ঠিক আছে?
দেখো যেটা ছোট আছে ছোটই থাকবে, এখানে ছোট আছে ছোটই থাকবে। শুধু তীরটা দেখলেই হবে দাদা, আর কোনো দেখা নেই। আর তীর দেখো কোন দিকে আছে, মানে উপরে, হ্যাঁ, তীর উপরে এইদিকে উপরে আছে, তীর দেখলেই হবে। তীর দুটো এইদিকে হয়ে যাবে, তীর দুটো এদিকে আছে আছে। এবার দেখো এইবার এই বাপুটা কিন্তু যেদিকে আছে সেদিকেই থাকবে, এদিকে আছে এদিকে হয়ে যায়, ব্যাস এই দুটোকে আগে দেখো। তো এটা দেখো, অপশনটা একটা আছে। এবার দেখো যে কাছে থাকবে সে আয়নার কাছেই থাকবে, কিন্তু এরকম চিত্র এখান দুটো এসছে কেন, এটা হবে না, এটা নিচে এসছে কেন, এটা হবে না, এটা কি আছে, এটা এরকম চিত্র হবে, এটা কিরকম আছে, এটা উল্টো হয়ে হ্যাঁ, যাচ্ছে, এটা হবে না। হবে তো। তাহলে এই একটা এল দেখলেই বোঝা যাচ্ছে। এ উপরেটা দেখলেই হবে। হুম। আর না পারলে কি বলেছিলাম, খাতায় আঁকবে, এঁকে পৃষ্ঠা উল্টাবে, উল্টালে যে চিত্রটা উল্টো দিকে দেখতে পাচ্ছ ওটাই হবে তোমার আয়নায় প্রতিবিম্ব। চলো, ডি হলো ই এর ছেলে, ডি হচ্ছে কি কার ছেলে, পরের জেনারেশন পরে লিখবো, ই এর ছেলে, ই আগের জেনারেশন, ডি কিন্তু ছেলে। আচ্ছা দেখো, ছেলে মানুষ বলতে ছোট্ট একটা প্লাস ইউজ করি আমরা, মেয়ে মানুষ বলতে ছোট্ট একটা মাইনাস ইউজ করি, ভাই বোন সম্পর্কে সমান সমান ইউজ করি, স্বামী স্ত্রী সম্পর্কে বড় প্লাস ইউজ করি, ব্যাস এই চারটে মাথায় রাখলে হয়ে যাবে। ওপরের যেমন আগের জেনারেশন আগে লিখবো, পরের জেনারেশন দেখো, আগের জেনারেশন মানে কি বাবা কাকা, তার আগের জেনারেশন ঠাকুরদা ঠাকুমা, এটা মাথায় রাখবে। আর আমাদের জেনারেশন তো বুঝতেই পারছো। তাহলে ডি হলো ই এর ছেলে, তাই ডি হচ্ছে ই এর ছেলে, ছেলে দেখো তাই প্লাস দিচ্ছি, ছোট্ট একটা প্লাস দিচ্ছি। এম হলো ই এর আবার স্বামী, তাহলে এম ই এর স্বামী, স্বামী স্ত্রীর সম্পর্ক, এম কে ই এর স্বামী, তাহলে ইনি যদি প্লাস হয় নিশ্চয়ই ইনি কি মহিলা, তাই তো, মাইনাস। একদম তাই, স্বামী স্ত্রীরা। এ হলো ই এর মা, এ হচ্ছে ই এর মা, ভেরি গুড। আচ্ছা টি এর সাথে, আচ্ছা এ হলো ই এর মা, এ টি এর সাথে বিবাহিত, তার মানে টি কি, টি হচ্ছে না স্বামী, এর স্বামী, প্লাস দিলাম স্বামী ছেলে। টি কিভাবে ডি এর সাথে সম্পর্ক, এটা দেখো, এবার এটা কাদের, এটা কোন জেনারেশন, বাবা মার জেনারেশন, আর এটা কি দিদিমা, মায়ের মা কিন্তু এটা, ঠিক আছে, দিদিমা দাদু কিন্তু, ঠিক আছে। টি কিভাবে ডি এর সাথে সম্পর্কিত, মায়ের বাবা। মায়ের বাবা, কোনটা আছে, মায়ের অপশন বাবা। তাই তো, ডি এর মা ই, ই এর মা হচ্ছে আবার এ, আর তার ই এর বাবা হচ্ছে টি, ব্যাস তাহলে মায়ের বাবা। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। তো ইন্ডোলেন্ট মানে কি বলো, সোজা একদম তোমাদের আছে ভাই, ইন্ডোলেন্ট মানে হচ্ছে লেজি, এই যে সিনোনিম, এগুলো কি, এগুলো সব সিনোনিম। ইন্ডোলেন্ট মানে হচ্ছে অলস, স্লাগিশ, স্লুদি, লেজি, হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে অ্যাক্টিভ, সক্রিয় বা কর্মঠ পার্সন। ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমি, এটাও তোমাদের নোটে আসে, এটা কি ক্যাম্পোস, ব্রাজিলে কি ক্যাম্পোস, ল্যানোস কোথায়, হ্যাঁ, ল্যানোস, ভেনেজুয়েলা, ভুলে গেছি, সুদান কি, তার ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা, স্পেন, এদিকে মনে হয় ল্যানোস, তাই না। পম্পাস কোথায়, পম্পাস, দক্ষিণ আমেরিকা। সাবানা আছে আফ্রিকা, আর পম্পাস হচ্ছে আর সাভানা হচ্ছে আফ্রিকা, আর প্রেরি বললে উত্তর আমেরিকা, ভেল্ড বললে কোথায়, এগুলো মুখস্থ রাখবে, জানা জিনিস, ভুল করলে আমার কিছু করার নেই। মাইক্রোফোন অফ করো ভাই। দেখো পঞ্চায়েতে কি বলছে, এবার এটা ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। দেখো প্রত্যেকের এম এ কমন, তাহলে এম এ নিয়ে কোনো কাজই নেই, এম এ দেখো প্রত্যেকের রয়েছে, তাহলে এম এ নিয়ে তোমার কোনো কাজ নেই, এম এ নিয়ে কোনো কাজ করবো না, পরেরগুলো নিয়ে আমরা কাজ করব। আচ্ছা এর আছে, এর এন আছে, এর এস আছে, জি আছে, এর টি আছে, তাহলে দেখো জিটাকে আগে লিখবো, মানে চারটা আগে হবে, চার দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। তারপরে দেখো কম্পেয়ার করলে হয়ে গেল। এটা হয়ে গেল, তারপরে দেখো এস আগে হবে, এন হবে না টি হবে, তো টি কিন্তু একদম লাস্টে হবে, টি লাস্টে হবে 5, আর এস তার আগেরটা হবে 3, তাই 3 পাস কোনটায় আছে, তাহলে এটা দেখো 3 পাস এটাও নেই, হয়ে গেল স্যার। আমি সব কটা করবো না, করা লাগবে, তুমি তারপরে যদি করো দেখো এর এন এর পরে এন আছে, এরপরে এ আছে, তাও হয়ে যাবে, এখানে 2 আসবে, তারপরে 1 আসবে, এটাই অ্যান্সার। করলেও হবে, টাইম লাগবে একটু, 1 সেকেন্ড বেশি, মানে বিশাল ব্যাপার পরীক্ষার হলে। আচ্ছা 51 কি বলতে, দেখো একটি কাজ এ 8 দিনে শেষ করতে পারে, বি সেই কাজ 12 দিনে সম্পূর্ণ করতে, সি এর সাহায্যে তারা 4 দিন। দেখো তাহলে এ একা যখন করছে কয়দিন লাগাচ্ছে বাপু, 8 দিন লাগাচ্ছে, বি একা যখন করছে কদিন লাগাচ্ছে, 12 দিন, আর এ বি সি মানে সি এর সাহায্য মানে 3 জন একসাথে যখন করছে 4 দিন লাগাচ্ছে। আর এদের এলসিএমটা হচ্ছে মোট কাজ, আর এদের যে এফিসিয়েন্সি আসবে ওটা মানে হচ্ছে কি কার্যক্ষমতা। 8, 12 আর 4 আমরা দেখলেই বুঝতে পারি 24 হবে এদের এলসিএম। চলো
তাহলে 3 8 24, যারা এলসিএম বোঝো না এলসিএম করতে করতে শিখবে। 12 2 24 আর 4 6 24। সিম্পলি আনসার কি চাই, সি এরটা চাইবে, জানতাম পরীক্ষায় তাই চাই। এখানে দেখো এ আর বি মেলে কত করছে, 5 ইউনিট করছে, আর এবিসি কত করছে, 6 ইউনিট করছে। তাহলে এবিসি 6 ইউনিট করে পার ডে কাজ করছে, আর এ আর বি করে 3 আর 2 মানে 5 করছে। তাহলে আমরা এবিসির থেকে যদি এ আর বি এর কাজটা বাদ দিয়ে দিই, কার কাজ পড়ে থাকবে, 1 ইউনিট সি এর কাজ পড়ে থাকবে। অ্যান্সার সি একা ওই কাজটি করতে কদিন করবে। তাহলে 24 ইউনিট মোট কাজ, আর এক দিনে 1 ইউনিট করে করে, তাহলে কদিন লাগবে, 20 দিন। নেক্সট, প্রথম আধুনিক অলিম্পিক গেমস, সেটাও পরীক্ষায় কতবার দিয়েছি তার ঠিক নেই, বলো কি হবে। 1896 কতবার যে করিয়েছি সেটা ঠিক নেই। 53 একটা নির্দিষ্ট সাংখ্যিক ভাষায় ফোর্সকে 47 হিসেবে লেখা হয়, গ্রিনকে এত হিসেবে লেখা হয়। এটা গুনটুন করা কি দেখে নেবো আমরা। দেখো ফোর্স মানগুলো যোগ করা আছে। আচ্ছা, এফ মানে 6, ও মানে কত 15, মানগুলো বলো আমার সঙ্গে মুখস্থ হয়ে যাবে। আর মানে 18, সি মানে 3, ই মানে 5। যোগ করে দেখো, 5 আর 3 8, 8 আর 18 কত হয় 26, 26 আর 15 কত হয় 41, 41 আর 6 47। তাহলে এটা হলো 47, ভেরি গুড। তো গ্রিনটা দেখো, আমি তোমাদের মানগুলো মুখস্থ করানোর জন্যই কিন্তু করছি, কিন্তু আমি কিন্তু বুঝে গেছি 7 প্লাস 18 প্লাস, 7 18 তোমরা কিন্তু পরীক্ষার সময় এইভাবে করবে না বাবু। পরীক্ষার সময় কি করে করবে শিখে নাও, পরীক্ষার সময় মান মুখস্থ রাখবে। যে জি মান, আমি তুমি দেখছো জি, আমি দেখবো মান 7, তাই 7 আর 18 কত হবে 25, 25 আর 5 30 আর 5 35, আর এন মানে 14, 35 আর 14 49, এইভাবে। এটাও সেম দেখবো। এফ মানে 6, এল মানে 14, তো এইভাবে বলবো না কিন্তু বারে বারে। তাহলে এফ 6 আর 14 20, 21, 21 আর 22, 21 আর 22 43, 43 আর 21, হ্যাঁ আচ্ছা, এল মানে 12। চলো তাহলে দেখো, এফ মানে 6, এল মানে 12, তাহলে 12 আসে 18, ঠিক আছে। তাহলে 12 আসে 18 আর 19, 19 আর 22 কত হবে, মানে 22 41, 41 আর 15, 15 41 আর 15 56, 56 আর 21 77 77, আর 18, এই যে পরীক্ষার সময় এভাবে করতে হয়। আর মানগুলো লিখো, টাইমটা বেশি লাগবে যদি মুখস্থ না থাকে, তবে লিখো, তোমরা ভুল করবে নাইলে। 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল একটি ট্রেন 24 কিলোমিটার পার ঘন্টা গতি বেগে একই দিকে গতিশীল, একই দিকে মানে কি হবে, আচ্ছা, অন্য একটি ট্রেনকে 30 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্যের সমষ্টি, কিচ্ছু নেই ভাই, বিয়োগ করে টাইম গুণ করে দাও। তাহলে গতিবেগটা রিলেটিভ স্পিড, কিন্তু টাইম করে দাও। তাহলে রিলেটিভ স্পিড মানে একই দিকে বিয়োগ হবে, তাই 24 আর 60 ডিফারেন্স কত হবে ভাই, 36। এটা কিসে আছে দেখো, মিটার আর সেকেন্ডে অ্যান্সার, ঠিক আছে। এটা এগুলো মিটারে অ্যান্সার, মিটারে করলে 10, মিটারে দেখো। তাহলে দেখো এটা মিটারে দেখো, কনভার্ট করলে কত হবে, 5 বা 18 দিয়ে গুণ করবো, এটা মিটারে হয়ে গেল। তার সঙ্গে টাইম গুণ করে দাও, 30 হচ্ছে সেকেন্ড টাইম। সেকেন্ড আছে মানে কিন্তু আমরা মিটার পার সেকেন্ড বের করবো, যেহেতু সেকেন্ড আছে। তাহলে দেখো 18 2 36 হয়ে গেল। তাহলে এখানে 5 দিয়ে 10 গুণ 30 মানে 300 মিটার। ভুল করে জানো, তাড়াহুড়ো করে কিলোমিটার অ্যান্সার করো না, অ্যান্সার কিন্তু বি। কোথায় কোথায় ভুল করো, খুব সুন্দর সেট করেছে ভুলভাল করানোর জন্য। এটা কিছুই না ভাই, রেশিও করো, 3 ভাগে ভাগ করতে বলছে, 713 টাকা, সি কত হবে। তো এটা ভগ্নাংশ আছে, তা সামান্য অনুপাত করতে গেলে কি করতে হয়, ব্যস্তানুপাতের মতোই করতে হয়, কি করতে হয়, এলসিএম করে দাও, এলসিএম করে দাও, ঠিক আছে। তাহলে হরগুলো এলসিএম করো, 2 3 আর 4 এলসিএম কত হবে ভাই, 12 হবে। তো 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 6 উপরে 1 আছে, তাহলে 6 কে 6ই হবে। এবার 3 দিয়ে যদি আমরা ভাগ করি, তাই 3 4 12, উপরে 2 আছে, তাহলে 4 দিয়ে 8 হয়ে যাবে। এখানে দেখো 4 আছে, তাই 4 দিয়ে 12 কে 3 4 12 3, উপরে দেখো 3 আছে, 3 3 কে 9 হয়ে যাবে। ব্যাস, তাহলে মোট কত আসছে এখানে আমরা দেখবো, আর হচ্ছে 14 আর 9 23 আসছে। আমরা বলছি 23, অঙ্কে সেটা বলছে 713। তো 3 দিয়ে গুণ করো, দেখো 3 দিয়ে দিলে আসছে কত, 3 23 69, আর বাকি 2 মানে 23 31 আসছে। কত গুণ বেশি, 31 গুণ বেশি। তাহলে আনুপাতিকের টোটাল হচ্ছে 23, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 723। ব্যাস, সি এর ভ্যালু চেয়েছে, সি মানে হচ্ছে 9, তাহলে আনুপাতিকের থেকে কত গুণ বেশি, 31 গুণ বেশি। তাহলে 31 গুণ করে দাও, তাহলে 9 কে 9, 3 9 27, অ্যান্সার আসবে কত, 279 টাকা, অপশান ডি। নেক্সট দেখে নেবো বাপু কি বলছে। এখানে একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, জোসেফ ওপেন্ড দ্য বাইবেল। দেখো জোসেফ হচ্ছে সাবজেক্ট, প্লাস ভার্ব রয়েছে ওপেন্ড, ওপেন কোন ফর্মে, V2 ফর্মে আছে, ঠিক আছে।
আর দ্য বাইবেল, বাইবেল হচ্ছে অবজেক্ট। তাহলে পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে গঠন রয়েছে। তো আমরা দেখো কি, আমরা জানি যে বাইবেল অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আসবে, তাহলে দ্য বাইবেল আগে আসবে। কি আসবে? দ্য বাইবেলটা আগে আসবে অবজেক্ট সাবজেক্ট হিসেবে। এবার রয়েছে কি, ভার্বে ভি2 আছে। ভি2 থাকলে আমরা কি আনি? ওয়াজ ওয়্যার নিয়ে আসি। দ্য বাইবেল রয়েছে, একটার কথা বলছে, তাহলে কি হয়ে যাবে? ওয়াজ হবে। তো দ্য বাইবেল ওয়াজ। আর ভার্বের তারপরে থার্ড ফর্ম, তো ওপেন্ডই হয়। তো দ্য বাইবেল ওয়াজ ওপেন্ড, একটা অপশানই আছে, আর দেখবো না। তারপরে বাইনারিক প্রিপোজিশন, তারপরে তো সাবজেক্ট অবজেক্ট হিসাবে তো নাম রয়েছে, নামের কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, আমি দাদা ওয়াজ দেখলে আমার ডাইরেক্ট করে দিয়েছে একদম তাই, তাই তো করতে হয়। ভি2 আছে মানে অজয়ের আসবে, একটা অপশনে আছে আর ওটাই অ্যান্সার করে বেরিয়ে আসবে। এটাই তো ট্রিক্স, আর এটাই তো শেখায়। 3 বছর আগে রাম ও শ্যামের গড় বয়স, দেখো 3 বছর আগে রাম আর শ্যামের গড় বয়স কত ছিল? 20। তাহলে টোটাল বয়স কত হবে? 40। তাহলে বর্তমানে ওদের বয়স কত? রাম আর শ্যামের 43 দিয়ে করে ভুল করবে, 46। কারণ দেখো এই 3 বছর আগে দুজনের, এই 3 বছর আগে যদি হয় তাহলে এরও 3 বাড়বে বর্তমানে, ওরও 3 বাড়বে বর্তমানে, তাহলে হয়ে গেছে 46 হয়ে গেছে। কিন্তু রামশ্যামের বয়স বের করে ফেললাম। এবার বলছে সৈয়দ যখন তাদের সাথে যোগ দেন তখন তিনজনের গড় বয়স কত হচ্ছে? 25 বছর। তাহলে 3 25 কত হবে? সৈয়দ যোগ দিলে 75। 75 থেকে রামাশ্যামের বর্তমান বয়স বাদ দিলেই তো সৈয়দের বর্তমান বয়স বেরিয়ে আসবে। সিম্পল, কিছু আছে এতে? কিচ্ছু নেই। বিয়োগ করলে কথা হচ্ছে 6 আর কয় দাও? 15। 9 আর 6 15, একটা অপশনে দেখো 9 আছে, ইউনিটি দিতে, এটা অ্যান্সার। সৈয়দের বিষয়টা যখন বললে তখন কি বর্তমানের বিষয় বলছে? লেখা আছে দেখো, এখানে ভালো করে আমি বুঝবে। বলছিলাম ওই 3 এখানে বছর আগে এখানে বলেছিলাম, না মানে না, হ্যাঁ ওটা না না, ব্যাপারটা হচ্ছে তুমি যেটা ভাবছো ওটা নয়। এখানে ওই সৈয়দ যখন তাদের সাথে যোগ দেন, তার মানে বর্তমানের কথাই বলছে। যদি কোনো কিছু উল্লেখ না থাকে মাথায় রাখবে সেটা বর্তমানে আছে, ঠিক আছে? যদি কোনো পরে বা আগে যদি উল্লেখ না থাকে অলওয়েজ মাথায় রাখবে সেটা বর্তমানের কথা বলছে। ক্লিয়ার তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা মাথায় রাখবে, কোনো কিছু বলা না থাকা মানে সেটা বর্তমান বোঝাচ্ছে। আচ্ছা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের উপর অধিকার রয়েছে কোন হাইকোর্টের? তো এটা আমি কতবার পড়িয়েছি, কলকাতা হাইকোর্ট, আরও কতগুলো হাইকোর্ট আছে যেগুলো কিন্তু 2-3টে রাজ্য নিয়ে চলে। আচ্ছা, একটি দ্রব্যের উপর পরপর এত ছাড় দিলে ছাড়ের সমতুল্য হয়। এই আগের একটা অঙ্ক করলাম সেম, যে এই অবশিষ্ট করলাম না, অবশিষ্ট করে এই সেম অঙ্ক। 100% মোট আছে, তাই 10% প্রথম ছাড় দেওয়া হলো। এই 10% ছাড় দিলে কত পার্সেন্ট দাঁড়ালো? সেটা 90। আর 90-র উপর আবার 20% ছাড় দিলে কত পার্সেন্ট দাঁড়ালো? 80% দাঁড়ালো। 80% মানে এইটা। আর যদি 30% ছাড় দিলাম মানে কত দাঁড়ালো? 70% দাঁড়ালো। ব্যাস, তাহলে এবার এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো। 2 শূন্য আউট করলাম, 2 শূন্য আউট করলাম, একটা শূন্য আউট, একটা শূন্য আউট। তো উপরেগুলো গুণ করে দেবো। 7 আর 56, তাহলে 6 9 54, 4 রইলো বাকি একটা অপশানে মনে হয়। এটা আসবে অ্যান্সার, বোঝা গেছে। দেখো 7 আর 56 6, হ্যাঁ রেকর্ড হচ্ছে। 7 আর 56 হচ্ছে বাপু, হচ্ছে কেন? তুমি ক্লাস থেকে ভাগবে? তাই 6 9 54, 4 হাতে রইল আমার 5, তাহলে 5 9 45 আর 4 কত হয়? 5, সরি 5। 6 9 54, 4 হাতে রইল আমার 5, 5 9 45, 50.4। তাহলে 50.4 থেকে 100 বাদ দাও, তাহলে 100 থেকে দেখো 50.0 ধরে নাও, 50.4 যদি বাদ দাও তাহলে কত? 49.6। আমি ওই জন্য তো দেখলাম যখন এখানে 4 এসছে মানে অবশ্যই 10-এর থেকে 4 বাদ দিলে কত হয়? 6 হয়, তার জন্যই বলেছিলাম অপশান ডি। নেক্সট, এগুলো হচ্ছে দিমাগ লাগানো, ইউনিট জি দেখে সঠিক বিকল্পটি খুঁজে বার করো। হ্যাঁ, দিয়ে কোনটা হবে দেখে নাও, কোনো একটা কিছুভাবে যাচ্ছে, দেখো একটা সিম্পল লজিক বুঝবে। এটা বুঝতে পারিনি। বুঝতে পারোনি? হ্যাঁ, ভুল আছে এক জায়গায় বুঝতে পারিনি। কিছু একটা কেস রিটার্ন দিয়েছে এরা, দেখছি কি করে করেছে। হুম, ভুল হঠাৎ করে ভুল বললে তো হবে না। ভুল বলতে একটা ডাক দেয়নি, ডাকটা হবে মাঝখানে তখন। এখানে 5টা করে আছে কিন্তু দাগ আছে 4টে। দাগ 4টে থাকবে, অসুবিধা নেই। আমার মনে হচ্ছে লাস্টেরটা 2টো আছে মনে হয়। এখানে 2টো দাগ আছে, এখানে 2টো দাগ আছে, লাস্টেরটা 2টো, এখানে 2টো আছে, 2টো দাগটা ড্যাশ এখানে আছে। বড় আছে। ওরা 2টো ড্যাশ আছে। এবার 2টো ড্যাশ করে করে দেখো, 2টো ড্যাশ আছে লাস্টটা। হ্যাঁ, করে দেখো এবার। তাহলে দাদা কমন আসছে না। তাহলে অন্যভাবে করা আছে, এটা অন্যভাবে করা, কোনো কিছু ভাবতে হবে। দেখছি
এটা কি ড্যাশ ভুলভাল আছে নাকি? আরেকটা দাগ দিলে হবে। সে দাগ এখানে দাও, দিয়ে দেখো আসছে কিনা দাও, এখানে একটা দাগ বাড়িয়ে দাও, আর না হয় এখানে একটা দাগ দিয়ে দেখো তো কিছু আসে কিনা। এইগুলো এদিক ওদিক হয়ে গেছে বুঝলে, এই রিজনিংটা এদিক ওদিক করে ফেলেছে। আচ্ছা একটা জিনিস দেখি তো, এটা কিছু মিস্টেক আছে। মান ইনপুট করে কোনো কিছু করা আজকে দেখি তো। না, মান ইনপুট করে তো কিছু আসছে না। এরে কোথায় মিস্টেক আছে বুঝলে, টাইপিং মিস্টেক আছে, এদিক ওদিক হয়ে গেছে, এটা কোনোভাবেই তো আসছে না। তোমরা যদি কেউ পারো বলতে পারো। এটা যে হয় তাহলে দেখো পরীক্ষার সময় এরকম দেখলে ছেড়ে দেবে, কারণ দেখো এখানে কোথাও কিছু একটা মিস্টেক আছে, কোনো কিছুতে মিলছে না, আমি অনেক কিছু দেখলাম। এটা তো মিলাতেই পারছি না কোনোভাবেই, কোনো কিছু আমার কাছে আসলো না। তোমরা আবার দেখতে পারো। তুমি ওটা দেখে নিও, কোনোভাবে যদি আসে বলো। হ্যাঁ আমার তো আসলো না। এবার এই রিজনিংয়ে একটা সমস্যা, যদি টাইপিং এদিক ওদিক থাকে কিছু করার নেই, তবুও আমি দেখবো ওটা 60 দাগ পরে দেখবো, ঠিক আছে। চলো প্রদত্ত চিত্র সিরিজে পরবর্তী অনুসরণ করা বিকল্প 100টি দাগ দেখো কী হচ্ছে। এ তো সোজাই আছে, কোনটা হবে? দেখো এইখানে এইটুকুনি ছিল, এবার দেখো এটা এইদিকে উল্টোপাল্টা ছিল, এটা ঘুরছে। কোন দিক ঘুরছে? এইদিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। কি ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই যে পার্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো এটা এইদিকে আছে মানে এটা এবার সোজা ওইদিকে হয়ে যাবে। এবার এটা সোজা দিকে আছে মানে এবার কোন দিক হবে? পয়লা দিক করে ব্যাক চেরা, এরকম হয়েছে। তাহলে এরকম কোনটায় আছে? অপশান সিতে আছে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো সবাই? দেখো প্রথমে এই দিকে ছিল, তারপরে আরেকটুকুনি ব্যাকবে, মানে সোজা হয়ে যাবে 35 ডিগ্রি। এদিকে ছিল, তারপরে আরেকটু বেঁকবে 35 ডিগ্রি, এদিকে হয়ে গেল, তাই পুরো সোজা হয়ে যাবে এদিকে। এটা পুরো সোজা আছে মানে কি এবার কোন দিকে হবে? সামান্য একটু বেঁকে যাবে, ব্যাস এরকম হয়ে যাবে। অপশান সিতে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। আচ্ছা দুটি পাত্রে দুধ ও জল যথাক্রমে, এটা কি একটা ভুল বলছিল, দেখি ভুল কিনা। 3:1 এবং 7:1 অনুপাতে আছে, ঠিক আছে। এবার দেখো উভয় পাত্রে অর্ধেক মানে 1:1 করতে হবে, ঠিক আছে। তাহলে উভয় পাত্রের তরলটি কি অনুপাতে মিশ্রিত করতে হবে? কী করতে হবে? দেখো এই 3 আর 1 কত? 4। তাই 4-এর ভিতরে যে কোনো একটা নিলাম, হ্যাঁ 3/4 লিখলাম এখান থেকে। এখানে 7 আর 11 কত হয়? 18। তাহলে এখানে লিখবো 7/18, ঠিক আছে। এবার এখানে আছে 1 আর 1 ও 2, এই 2-এর ভিতরে 1, যে কোনো প্রথম পার্টটা নিলাম আমরা, দ্বিতীয় পার্টটা নিয়েও তোমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার প্রত্যেকটাকে মানকে আমরা হাঁটাতে গেলে কিন্তু এদের এলসিএমটা গুণ করে দাও, হরগুলোর এলসিএম করো। তো 4, 18 আর 2-এর এলসিএম কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। প্রত্যেকের সঙ্গে 36 গুণ করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে 36 গুণ করে দিলাম। যদি গুণ করা হয় তাহলে এখানে দেখা যাচ্ছে 18 আসছে বাবু, এখানে দেখো 18 দিয়ে 36 আসছে, এখানে কত হচ্ছে? 4-9 36। আলটিমেটলি নতুন একটা মান আসবে। কি আসছে? নতুন মানটা আসছেই, দেখো 3-9 27 আসছে, এদিকে কত আসছে? 7-2 14 আসছে, আর মিডল মানটা অ্যালিগেশন করবো বলে 18কে 18, ঠিক আছে। এবার এদের বিয়োগ করো, এদিকে 9 আসছে, এদিকে কত আসছে? 4:9 অ্যান্সার হবে 4:9, ঠিক আছে। 4:9 কি অপশানে ছিল না? ছিল তো, অপশান বি অ্যান্সার। ভুল কোথায় ছিল এটা? ও অ্যান্সার কিতে ভুল ছিল। আচ্ছা অ্যান্সার কি ভুল আছে তাহলে? অপশান বি। অ্যান্সার কি ভুল আছে? অপশান বি হবে এটা। আচ্ছা আনকাস্টমড আর্থ বইটির লেখককে 63, এটা হয়ে যাবে কিন্তু ঝুম্পা লাহিড়ী, খুব একটা ইম্পর্টেন্ট সুন্দর একটা বই এটা ঝুম্পা লাহিড়ীর। আচ্ছা তা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম,
তাহলে এটাও করানো আছে। এই বেটার যেটা করেছিলাম 64, সেমটাই এন্টার একদম। শি হ্যাড বেটার এন্টার দ্য রুম। সে যদি রুমে প্রবেশ করে সেটাই ভালো। হ্যাঁ, 8-এর জিআইটা ওটা চারটে চারটে করে ভাগ করো। হ্যাঁ, করলে আসছে। একবার চেষ্টা করে দেখো, দেখো ভাগ। তাহলে দেখো এরা 4টে করে ভাগ করবে, এখানে ডবল ড্যাশ আছে। হ্যাঁ, 4টে করে ভাগ করবে, করলে দেখো বোঝা যাচ্ছে। দেখো ডব্লিউ আছে প্রথম অক্ষর, তারপরে এক্স আসছে, ডব্লিউ এক্স হবে এখানে, ঠিক আছে, ডব্লিউ এক্স। তারপরে দেখো ওয়াই, জেড, জেডের পরে আবার এ, ভেরি গুড, এইভাবে আসছে। তাই পরেরটা দেখো এখানে ডবল করে গ্যাপ, ই আছে, ইর পরে জি, 2 ঘর গ্যাপ আছে নাকি, ই এফ জি, হ্যাঁ 2 ঘর গ্যাপ। তাই জির পরে আবার দেখো আই, আয়ের পরে দেখো কে, একদম ডবল করে গ্যাপ। তাহলে ডবল করে যদি গ্যাপ হয়, এখানে ই আছে মানে এর আগে কত ছিল, সি আছে, তাহলে সি এক্স দিয়ে শুরু হবে, ভেরি গুড। অপশান দেখো বি হবে অ্যান্সার এই হিসাবে, এইভাবেই যাচ্ছে। তারপর ড্যাশটা পূরণ করে 3 নম্বরে দেখো কে আছে, কে, কে মানে কি 11, এখানে এন মানে 14, মানে 3 যোগ, দেখেছো 3 করে যোগ হচ্ছে। তাই এন আর 3 করে যোগ করলে আছে কিউ 17, ভেরি গুড, এইভাবে আসছে ভাই। 3 20, 20 আর 3 23। এবার দেখো 4 করে যোগ হয় এমন হচ্ছে, তাহলে 25, এর সঙ্গে সি এসছে, 25 আর 4 কত হবে, 25 আর 4 দেখো সি আসবে, ঠিক আছে, 25, তারপরে 26, তারপরে সি। এবার তারপরে 4 যোগ করে দেখো, 3 আর 4 7 চলে আসলো 7, 7-এর সঙ্গে 4 যোগ করলে 11, 11 মানে কত হয়, কে হয়, ভেরি গুড ভাই, এইভাবেই এসছে। এই তো, তার মানে এখানে একটা ড্যাশের ঘাটতি ছিল, ঠিক আছে। 4টে করে ভাগ করে হয়েছে, ভেরি গুড ভাই। এই 20টা আছে মানে হয় 4টা হবে না 5টা হবে। খুব সুন্দর রিজনিং, ভালো লাগলো। তো এই জানা থাকলো মানে এবার দেখবে এরকম টাইপ আসলে মানে তোমরা পারবে, এই জন্য প্র্যাকটিস দরকার। আচ্ছা, তাহলে কোনটা ভাই, এই যে করছিলাম আমরা 64 দাগটা করলাম, তাই তো, যে শি হ্যাড বেটার এন্টার দ্য রুম। তো এখানে বেটার কল দ্য রুম তো হয় না, রিকোয়েস্ট হবে না, এখানে এন্টার, এটা একটা কমন তোমাদের করানো আছে। নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করে? তো 65 এটা সোজা, সবাই জানি আমরা, সুষুম্নাকাণ্ডের সঙ্গে সম্পর্ক থাকে মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। ড্যাশের জায়গায় কি বসবে, আসবে যদি নিম্নলিখিত সমীকরণে এক্স, এটা কি করেছে, এটা কোথায় পাবো, এটা মানে কি ভাগ নাকি? বুঝতে পারিনি তো। কিন্তু আমিও বুঝতে পারছি না, এখানে তো সেই চিহ্নই নেই, কি ভুল আছে। এটা কি মাইনাস চিহ্ন, মাইনাস। মাইনাস চিহ্ন, কোথায় মাইনাস এখানে? জায়গাটা দেখার দরকার নেই, ভুল আছে যখন দেখছি না, আর টাইম নষ্ট করে লাভ নেই। ওখানে কোনো একটা চিহ্ন ছিল, কী চিহ্ন দেখছি না, পারবে ওগুলো সোজা বলে অত বোঝানোর দরকার নেই, মাথা ঘামানোর দরকার নেই। দেখো কতগুলো ডিজিট দিয়েছে এখানে শুধু মাথা ঘোলানোর জন্য। চলো, একটি বছরের শুরুতে এবিসি একটি ব্যবসার জন্য এত 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 বিনিয়োগ করেছে। 6 মাস পর বছরের বাকি সময়ের জন্য এ এত যোগ করেছে, বি এত যোগ করেছে, আবার প্রত্যেকটার সঙ্গে যোগ বিয়োগ করতে হবে, দিয়ে লাস্টে লভ্যাংশ, কিছুই না। হ্যাঁ, প্রত্যেকে শূন্য আউট করে দাও, প্রত্যেকে তো 3টে করে শূন্য আউট করে দাও, প্রত্যেকে 3টে করে শূন্য আউট করে দাও, সুবিধা হয়ে যাবে। প্রত্যেকে 3টে করে শূন্য আছে বলেই কিন্তু আউট করতে পারছে, না থাকলে আউট করতে হবে, আউট করে দাও, সোজা হয়ে গেল। তাহলে দেখো প্রথমে রয়েছে 40 টাকা করে দিয়েছে, তাহলে এই 40 টাকা দিল, সেটা কমাস পরে দিয়েছে দেখো বছরের বাকি সময়ের জন্য। আচ্ছা, তাহলে কমাস পরে সব 6 মাস পরে, তাহলে দেখো এটা 6 মাস খাটলো, ঠিক আছে। এই প্রথম 6 মাস না, প্রথম টাকাটা তো একদম 12 মাসই খাটছে, তুমি 12 গুণ করতে পারো ডাইরেক্ট, করা যায় কিন্তু, জানো তো, করা যায় তো নাকি? প্রথম টাকাটা তো 12 মাস করে খেটে যাচ্ছে প্রত্যেকের, কারণ এটা সব যোগ করেছে, বিয়োগ তো করেনি, বিয়োগ করলে নাই কমতো, প্রত্যেকে যোগ করে দেখো, প্রত্যেকে টাকা যোগ করেছে। হ্যাঁ, দাদা 12 মাস খাটছে ঠিক আছে, কিন্তু 6 মাস পরে তো 4,000 অ্যাড হচ্ছে না। আরে ভাই সেটাও করবো তো, কি ভাবছো কি তুমি? চলো তাহলে তোমাদেরকেও করি, ওদের সেই একই গল্প, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছিলাম। চলো, প্লাস এখানে 4 আর 40 ছিল, আর 4 অ্যাড করেছে মানে 44 হয়ে গেল, তাহলে 44 আবার 6 মাস খাটবে। এরা তোমরা গুণ করো, আমাকে করে জানাও, আমি ফরম্যাট দেখিয়ে দিচ্ছি। এটা গেল এ, তাহলে এর কত আসছে বের করো। আর বি কত হবে দেখো, 48 খাটাচ্ছে 6 মাস, তারপরে গিয়ে টাকা যোগ করছে কত টাকা, আবার বি যোগ করছে 4, সবাই 4 করে, একজন তুলেছে, তাহলে সি তুলেছে, ভেরি গুড। তাহলে প্লাস এর সঙ্গে 48 আর 4 52, তাহলে 52টাও আবার 6 মাস কাটছে। এটা বিয়েরটা বের করো, গুণ করে বের করো, গুণ যোগ করে কত হচ্ছে, ভুল করলে তোমাদের ভুল, আমার কোনো দায়বদ্ধ না। 80 আছে এখানে, 80 গুণ 6 সিটা, প্লাস সি কিন্তু বিয়োগ হচ্ছে, ঠিক আছে, কেন 4 বিয়োগ, তাহলে 80 থেকে 4 বাদ দিলে কত হবে, 76, 76 টাকা ক মাসের জন্য কাটছে, 6 মাসের জন্য কাটছে, সমান সমান করো, বের করো কত আসছে, বের করো, যোগ গুণ করে। প্রতি মাসে 4,000 তুলছে বলছে, ওটা বিষয়টা একটু ও প্রতি মাসে 4,000 চলছে,
সরি এখানে কিন্তু প্রতি মাসে উঠেছে এবং সি প্রতি মাসে এ এত যোগ করে। আচ্ছা, বছরের বাকি সময়ের জন্য এ 4 যোগ করে, বিটাই খালি তুলে বি যোগ করে 4 এবং সি প্রতি মাসে 4 করতে হলে না বাবা, হয়তো সময় বেশি লেগে যাবে তাহলে করতে করতে, এরকম করতে গেলে। বুঝতে পারছো কি করে সি? প্রতি মাসে 4 করে। এই যোগগুলো কি প্রতি মাসে করেছিলে কেউ এই অঙ্কটা? না, যোগগুলো প্রতি মাসে না মনে হয়, শুধু সি এরটা প্রতি করেছিলে? মাসে। তাই সি এরটা প্রতি মাসে করো। দেখো তোমাদের আমি চুটকুলা শিখিয়ে দিচ্ছি, এটা করতে পুরোটাই করতে হবে ভাই, কিছু করার নেই। তাহলে দেখো প্রথমে কত গুণ আসছে, ছিয়াত্তর গুণ 6, প্রত্যেক মাস মানে এরকম 6 মাস লিখে পড়া যায় তো ভুল ভালো হয়ে যাবে। এ করেছিলে তোমরা? এ তো অনেক টাইম লেগে যাবে ভাই। এটা কি প্রতি মাসে আছে সঠিক তো জানো তো? হ্যাঁ স্যার, প্রতি মাসে। করিনি ওটা, লেখা আছে তো তাই বলছি। এমনি তা না করে এটা করে করে দেখেছো? এটা করে টাইম টেকিং ব্যাপার আছে। এটা কি করেছো? না, তোমরা কি কিছু বোঝো না নাকি? আমি বুঝি না মাঝে মধ্যে কি বলতে চাইছি, আমি বুঝতে পারছি না। এই অঙ্কটাই কেউ তোমরা করেছো এইভাবে যে মোট বের করে? ওটা ওইভাবে হবে, যেভাবে করছো এইভাবেই করেছি। কোন ভাবে করে অ্যান্সার এসছে? এসেছে অ্যান্সার। তার মানে এটা প্রত্যেক মাসে 4 করে? এটা রেশিও হবে, সবগুলো যোগ করতে হবে। যোগ গুণ করতে অনেক টাইম লেগে যাবে। এইগুলো ঠিক আছে তো? এটা এ আর বি ঠিক আছে তো? এ বি সি তিনটে ঠিক আছে, তিনটে ঠিক আছে দাদা, এটা করলে এবার হয়ে যাবে। এইগুলো এটা করলে হয়ে যাবে? এটা করা লাগবে না তো? না না, এটা করলে হবে। আর কিন্তু 5 লাগবে না। হ্যাঁ ওটা লাগবে, আমি তো সেটাই বলছি। এই প্রতি মাসে এটা এটা ভুল লেগেছে, প্রতি মাসে হবে না। প্রতি মাসে দিলে তো টাইম লেগে যাবে, অঙ্ক ভুলভাল হয়ে যাবে। এবার এটা ক্যালকুলেশন করে যে অনুপাত আসবে, অনুপাতের টোটাল হচ্ছে এইটা, তাহলে সি এর শেয়ারটা বের করবে, চলে আসবে অ্যান্সার। আমি আর করছি না, সিম্পল সবই বলে দিয়েছি, শুধু গুণ কাটাকুটিটা করে নাও। নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? ভালো কোশ্চেন কিন্তু এটা, আলোচনা করেছি নদী যখন আলোচনা করি। সংকোচ। 69 বলো। 69 কি বলছে দেখো, যদি এ মানে বি, বি মানে, আচ্ছা এ মানে বি মানে, ওটা ভাগ হবে দাদা, দেওয়া নেই ওটা। আচ্ছা ভাগ করে নাও। এটা ক্যালকুলেশন করে 69 এর বি আসবে আনসার 364। বাবা তো আওয়াজ করছে এরা। হবে দাদা। হ্যাঁ 471 হবে না? দেখো এখানে বলছে বার্ষিক 6% হারে 2 বছরে এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি কত যখন সুদ অর্ধবার্ষিকী হারে হবে? হ্যাঁ ভালো করে বুঝবে, 2 বছর করে দিয়েছে, আর এখানে অর্ধবার্ষিকী 4 বার করতে হবে। তাহলে ধরো বছরে যদি 6% হয়, তাহলে অর্ধবার্ষিকী মানে 3% করে, 3% করে মানে কতবার হবে? অর্ধবার্ষিকী মানে কিন্তু বছরে 2 বার, তাহলে 2 বছরে 4 বার, তাহলে তোমাকে 4 বার বের করতে হবে। তো ওই টেবিল ফরম্যাটেই করবে। টেবিল ফরম্যাটে করে হয়ে যাবে দাদা। টেবিল ফরম্যাট না করলে ওই গুণ করে করে মরতে হবে, তোমার ওই সাকসেস করতে যেও না, ওগুলো টাইম সাপেক্ষ। আর তাহলে 8,500 টাকা, দেখো 8,500 টাকা 3% সুদ মানে কত হয়? দেখো 3,24 টাকা 255। ভেরি গুড, 255। ঠিক আছে, তাহলে 4 বছরে প্রত্যেকটাই 255 করে আসবে। এবার দেখো 255 প্রথম বছরে সুদের 0 কিন্তু এই 255 তার পরের বছরে কিন্তু 3% সুদ দিতে হবে। 3% মানে কত হবে? এর গুণ করবে, বেশি সময় লাগবে না। 7.65। এবার এটার কি হয়, এখানে ডবল হয়ে যায়। এর ডবল কত? কেন ডবল হয় বলছি। 15.30। 15.3, ওই 3 তার মানে। এবার এর আবার ট্রিপল হয়ে যায় এখানে। ট্রিপল কেন হয় জানো তো? 1 2 3টে দেয়, ট্রিপল করে দাও, কত হচ্ছে? 3 গুণ করে দাও। দাদা এবার ওই 22 পয়েন্ট সামথিং ধরে যোগ করলে উত্তর চলে আসছে আর অপশানে। 22 পয়েন্ট সামথিং ধরলে আসছে না? পয়েন্টে চলে আসবে। ও অটোমেটিক চলে আসছে।
আর করার দরকার নেই, এখানে যোগ করো, যোগ করে দেখবো কোনটা আসছে অপশান, এইগুলোই দেখতে হয়। অপশান টেস্ট করবে আর অপশান দেখবে 71-এর কি অ্যান্সার এ হয়ে যাবে, করলে কিন্তু চলে আসছে 1000 সামথিং আসছে। এবার তোমাদের যদি আরও করতে হয়, দেখো এর 3 গুণ কেন করলাম, এটা দ্বিগুণ হলো, কেন দ্বিগুণ হলো, কারণ দেখো এই 155 এই 155, তাই দ্বিগুণ হয়ে যায় এটা। আবার এই 255, আবার দেখো এইটাই গিয়ে 4 বছরের ক্ষেত্রে এই 255 এই 255 এই 255-রও 3%, তাই 3% মানেই তো এইটা, তাহলে এর 3টের 3% মানে 3 গুণ, তাহলে কত আসছে দেখো তো, 3 5 15, 5 আসছে, হাতে রইলো আমার 1, তাই তো। তাহলে 1 যদি থাকে 318 আর 1 কত 19, 95 হাতে রইলো 1, 3 সাথে 21 22, তাহলে 22.95 আসলো। বেশ, এবার কিন্তু দেখো সুদের সুদ কিন্তু প্রত্যেক বছরে, তাহলে এই বছরের সুদ হলো, এখানে কিন্তু 3% সুদ হবে, এর আবার 3% বের করতে হবে, এগুলো কিন্তু ভাই মাথায় রাখতে হবে। আবার এইখানে গিয়েও কিন্তু আবার এর 3% বের করতে হবে, আবার এরও আবার এই 3% বের করতে হবে, এখনও 3টে পার্ট কিন্তু বাকি আছে, কিন্তু এইটুকু ক্যালকুলেশন করার পরে দেখবে অ্যান্সার চলে আসছে। তোমাদের পরীক্ষায় এই এত বড় দেয় না চক্রবৃদ্ধি, এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিলাম। দাদা বলো দাদা বলো বলছি কি এটা আমি অন্য নিয়মে করেছি। বলো, সাকসেস মেথডে করেছো? প্রথমত আমি ওটা আমি 3% 4বার করব। হুম 2 বছর বলেছে 4বার করব, প্রথমটা আমি 3% হারে বার করে নেব, ওটা বেরোচ্ছে তোমার ওই 255। হুম 255 আবার 3% বার করব। তাই তো করছি। হ্যাঁ ওইভাবে করে লাস্টে আমি 4 6 4 1 দিয়ে গুণ করে দেবো, গুণ করে যোগ করে দিলে বেরিয়ে যাবে। হ্যাঁ ওটা দাদা 3 ফ্যাক্টর, ওটা জানতে হবে। না জানলে হবে না, না জানলে হবে না, ওটা জানতে হবে, মুখস্থ রাখতে হবে, 4টে হলে এত 4 2 4 2 1। বছরে একদম একদম ওগুলো মুখস্থ না করলে হবে না, মুখস্থ করতে হবে, ঠিক আছে। টেবিল ফরম্যাট করবো, সব থেকে ইজি প্রসেস, হ্যাঁ, কোনো দিন ধোকা দেবে না টেবিল ফরম্যাট। তারপর দেখো এখানে কি বলছে, 4টে, তোমার 4টে পরীক্ষায় দেয় নাকি পাগল, 2 বা 3 দেয় না দেয় না। দেয়, সেন্ট্রালে দেয় দাদা। সেন্ট্রালে দিতে পারে। 72 দাগ দেখো, আর সেন্ট্রালে তুমি যখন প্র্যাকটিস করো তখন টেবিল ফর্মেটও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, তখন দিমাগ অন্যরকম কাজ করা যাবে, তবেই সেন্ট্রাল এক্সাম দেওয়া যাবে, ঠিক আছে। তারপর এটা কী দিয়েছে, এটা প্যারাজাম্বল টেম্বল দিয়েছে নাকি, ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ, হ্যাঁ প্যারাজাম্বল দিয়েছে, এটা কোনটা আগে হবে কোনটা পরে হবে বের করতে হবে ভাই, হ্যাঁ এটা দিয়ে দিয়েছে। ও দাগে, এটা 72 দাগের প্যারাজাম্বল থাকে তোমরা জানো তো। 72 দাগের কী অ্যান্সার আসছে, করেছিলে কেউ না পারোনি? না দাদা করতে পারিনি। করিনি। আচ্ছা, এখানে বলছে ABCD, ইউ আর রিকোয়ার্ড রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল সেন্টেন্স প্যারাগ্রাফ অ্যান্ড মার্ক ইউর রেসপন্স অ্যাকর্ডিংলি বাই দ্য সিলেক্টিং দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। এখানে কারেক্ট অপশন নাম্বার আছে, এখানে আছে, ঠিক আছে। দেখো এটা কী করে পড়তে হবে, প্রথমে মানে করতে হবে, টাইম অ্যান্ড টেকনোলজি আর 2 ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ঠিক আছে। টাইম এবং টেকনোলজি দুটো তত্ত্ব, মানে প্রযুক্তি দুটো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বর্তমানে উপাদান, দ্যাট ক্যান চেঞ্জ সাবস্ট্যান্স ইন্টু রিসোর্স, যেটাকে সাবস্ট্যান্স মানে বস্তু যেটা আছে সেটাকে রিসোর্সে পরিণত করতে পারে। ভেরি গুড। ইট ইজ দেয়ার আইডিয়া, এটা তাদের আইডিয়া, নলেজ জ্ঞান, ইনভেনশন মানে আবিষ্কারের বিষয় আর কি, অ্যান্ড ডিসকভারিজ দ্যাট লিড টু দ্য সার্টেইন অফ মোর রিসোর্স, এটা আবার কি আরও রিসোর্স তৈরি করতে পারে। পিপুল দেমসেলভস আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিসোর্স, একদম ঠিক আছে, মানে আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিসোর্স থাকছে, এটাও পিপুলও কিন্তু রিসোর্স হিসেবে কাজ করছে, দেমসেলফ নিজেরাই রিসোর্স। ভেরি গুড। বোথ আর রিলেটেড টু দ্য নিডস অফ দ্য পিপুল, বোথ আর রিলেটেড টু দ্য, দেখো দেখো একদম সিম্পল লজিক রয়েছে এখানে আমার মতে। দেখো এটা আগে আসছে, এ দেখ আগে, টাইম অ্যান্ড টেকনোলজি আর 2 ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস, এটা গেল, দেখো এটা সিম্পল একটা সেন্টেন্স দিল, এ আসলো, তারপরে দেখো পিপুলও একটা ইম্পর্ট্যান্ট রিসোর্স বলছে, তাহলে এ আর সি, এগুলো এবার অপশন দেখতে দেখতে যাবো, এ সি দিয়ে শুরু কোনটা কোনটা আছে, এ সি দিয়ে শুরু, এসি দিয়ে নেই, তাহলে এসি আসছে না, ঠিক আছে, অন্য কিছু হচ্ছে, দেখে নিচ্ছি এবার। এটাকে আমরা আগে রাখলাম, ঠিক আছে, এটাকে আগে রাখলাম, তাহলে বোথ আর রিলেটেড, ও বোথ রয়েছে, সরি দেখো বোথ আছে মানে কি, বোথ আছে মানে কজনের কথা বলছে, বোথ আছে মানে কয়জনের কথা বলছে, 2 জনের কথা বলছে। এখানে দুটো পার্ট কোটা আছে, পিপুল তো একটা পার্ট, এখানে দেখো বলেছে টাইম অ্যান্ড টেকনোলজি, কটা পার্ট হলো, 2 পার্ট, এটা বোঝাই গেল যে এ আর ডি একসঙ্গে হবে। দেখো এ আর ডি কোনটা আছে দেখে নাও এবার, এ আর ডি একটা অপশনে দেখতে পাবে লাস্টে, দেখো এখানে তুমি, এটা শেষে তো হবে না, এটা বোঝা গেল, তাহলে এটা আনসার হবে না, আনসার এটাই হবে। ভালো করে দিয়েছে কিন্তু, দেখো তোমাদের এবার আরও ক্লিয়ার হয়ে যাবে।
ADCB অ্যান্সার দেওয়া আছে। এরপরে ডি হচ্ছে কেন, এটা বুঝতে পারলে তো? দেখো এইটুকুই বুঝতে হবে, ইংলিশে খুব সোজা হয়। বোথ রয়েছে, বোথ মানে নিশ্চয়ই একটা পার্টকে বোঝাচ্ছে না, কোনো দুটো বিষয়কে বোঝাচ্ছে। বোথ মানে তো এই এতগুলো নলেজ বা এতগুলো তো কিছু বোঝাবে না, বোঝাবে? বোথ মানে দুইজনকে বোঝায়, দুটো জিনিসকে। তো এখানে টাইম আর টেকনোলজি আছে দুটো, এই দুটোকেই বোঝাচ্ছে। যে কি, টাইম অ্যান্ড টেকনোলজি আর টু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট ক্যান চেঞ্জ সাবস্টেন্স ইন্টু রিসোর্স। যে কোনো একটা বস্তু পড়ে আছে সেটাকে রিসোর্সে পরিণত করতে পারে, সম্পদে। বোথ আর রিলেটেড টু দ্য নিডস অফ পিপুল, দুটোই কি মানুষের প্রয়োজনের বিষয়। পিপুল দেমসেলফ, তারপরে দেখো এডি আসছে, তারপরে দেখো সি আসছে, মানে পিপুল দেমসেলফ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। পিপুলের সম্পর্কে বলছে, তারপর আবার বলছে পিপুল আর দ্য আর কি মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স। আচ্ছা, তাহলে ইট ইজ দেয়ার আইডিয়াস, এটা কি তাদের আইডিয়া, নলেজ এবং কাজ করে আরও রিসোর্স তৈরি করতে পারে। তো এটুকু বোঝা যায়। ইটস ইজ দেয়ার মানে নিশ্চয়ই সাবজেক্টিভ কেসকে বোঝাচ্ছে। তাহলে সাবজেক্টিভ কেস কে আছে? পিপুল আছে, তাহলে পিপুলের পরে আসবে। এটা দেখেও বোঝা যাচ্ছে যে কি, বির আগে সি আসবে আর ডির আগে এ আসবে। এইভাবেই করতে হবে। ADCB অপশন সিতে সম্ভবত আছে, ADCB, হ্যাঁ। এটাই হচ্ছে কি ইংলিশের ফ্যাক্টর। একটুখানি পড়াশোনা করতে পারলে ইংলিশ বোঝা যায়। একটি বস্তু বিক্রি করার সময় 20% এবং 30%-এর দুটি ক্রমিক ছাড় দেওয়া হয় পণ্যের চিহ্নিত মূল্যের সাথে বিক্রয় মূল্যের অনুপাত কত? কিচ্ছু না। তো MRP 100% ধরে নেবে, MRPর উপরে ছাড় দিয়ে দিয়েছো, 20% ছাড় দিয়েছো মানে 80% নিয়েছো, 80%-এর পরে আবার 30% ছাড় দিয়েছো মানে 70% নিয়েছো। তাহলে 7 কত? 56। তাই 56% বিক্রয় কী হলো এটা? তাহলে কী হলো? বিক্রয় মূল্য হলো। তাহলে 100:56 কিন্তু 56 কিন্তু বিক্রয় মূল্য, ওটাই অ্যান্সার চেয়েছে যে MRP আর বিক্রয় মূল্য রেশিও করে দেবো। তাহলে 4 25 100, 4 14 56, 25:14 অ্যান্সার অপশন বি। এখানে কিন্তু বলেনি যে কত ছাড় দিলে, মাথায় রাখবে এটা। গণপরিষদ প্রথম বৈঠক কবে হয়েছিল? সবারই জানা 74। আর গণপরিষদের কোশ্চেন প্রত্যেকবারই আসে 1946। ঠিক আছে, ডেটটা বলো তো দেখি, ফার্স্ট ডেটটা। ভেরি গুড, ভেরি গুড। তারপর দেখো প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন পদটি যৌক্তিকভাবে সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত সিরিজের প্রশ্ন চিহ্ন আচ্ছা প্রতিস্থাপন করবে, মানে জিজ্ঞাসা স্থানে কী হবে? দেখো এখানে দেখো 48 আছে, 48-এর থেকে 42 বিয়োগ হয়েছে কত? দেখো আচ্ছা, তাহলে এখানে একটা -6 একটা আছে, এখানে দেখো কিছু একটা আছে, এত জাম্প মেরেছে, তাই তো? তাহলে 42 থেকে দেখো 39 মানে কত গ্যাপ? -3 গ্যাপ। তারপরে আবার দেখো 3 গ্যাপ। তাহলে আমরা বলতে পারি যে -3 করে 3 করে গ্যাপ আছে, কারণ এই জন্যই তো এখানে 6 হয়েছে, তাই না? একটা জাম্প মেরেছে তাই। তাহলে এখানে দেখো 48 থেকে যদি আমি 3 গ্যাপ করি কত আসবে? সংখ্যাটা কত আসছে? 45 আসছে। 35 থেকে 3 গ্যাপ করলে 42, ভেরি গুড। তাহলে 45 আসবে, এটা শিওর। একটাই নেই, এটাই নেই, এটাই নেই, একটাই অপশন। আগে সবসময় সংখ্যাটাকে দেখবে, আগে সবসময় সংখ্যা, বা উল্টো দিকে দেখতে পারো 36 আর 3 39, 39 তেলে 42, 42 আর 3 45, 45 3 48, 45 হবে ওটা। একটা অপশনই আছে, আর আমার দেখার প্রয়োজনই পড়লো না। বা আর একটা সময় দেখো দেখো রয়েছে MNOP পরপর আসছে, তার মানে নিশ্চয়ই এল এর পরে কী আছে? এম আসবে, এম দিয়ে শুরু হবে, ব্যাস। ST দেখো VU পরে রাখো, টির পরে ইউ হবে। এটা দেখলেও তুমি বুঝতে পারতে। নেক্সট দেখে নি, চলো। 1 ঘন্টায় একটি নৌকা 13 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে স্রোতের অনুকূল, ভেরি গুড। তাহলে অনুকূলের গতিবেগ কত রয়েছে? 13 কিলোমিটার পার ঘন্টা। এবং 7 কিলোমিটার ঘন্টা গতিবেগ স্রোতের প্রতিকূলে, তাহলে স্থির জলে নৌকার বেগ আমরা সূত্র জানি যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল কত? 13 আর 7 হচ্ছে 20, বাই 2 করলে অ্যান্সার কত আসছে? 10 কিলোমিটার পার আওয়ার। কিছুই নেই অঙ্কটায়। নেক্সট, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নির্ধারণ করা হয়েছে, তো সবারই জানা এটা। যদি পড়ে থাকো, সিম্পলও যদি পড়ে থাকো তাহলে হয়ে যাবে অ্যান্সার অপশান বি, 38 ডিগ্রি প্যারালাল বা সমান্তরাল বাংলা যেটাকে বলা হয়। আচ্ছা, 78-এ কী বলছে দেখো, এইগুলো কিন্তু খুব ভালো। এক্স প্লাস মান হচ্ছে কি, এক্স হলো ওয়াইয়ের বোন, এক্স হলো আগেরটা, সবসময় মাথায় রাখবে। হ্যাঁ, এবার অ্যান্সারে চলে যাবে ডাইরেক্ট। তোমরা কী করবে, উপরের সংকেত উপরের ভিত্তি করে নিচের কোন রাশিটি বোঝায় ডি হলো এফ এর স্ত্রী। আগে আমরা এটা করব। ডি বানাতে হবে। ওটা ডাইরেক্টলি করো, নাহলে অনেক টাইম লেগে যাবে। তাহলে এটা তোমরা প্র্যাকটিস করে করে তোমাকে দেখতে হবে। দেখো এখানে বলেছি কি, ডি হলো এফ এর স্ত্রী, তোমাকে নিয়ে আসতে হবে এই সম্পর্ক। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কি, এক্স হলো ওয়াইয়ের বোন। ডি এবার পার্সেন্টেজ মানে কি, এখানে পার্সেন্টেজ মানে এক্স হলো ওয়াইয়ের মা, তাহলে ডি হলো পি এর মা। অ্যান্সার কি চাইছে? ডি হলো এফ এর স্ত্রী। আচ্ছা, মা মহিলা আছে, দেখা যাক। তারপরে দেখো কি রয়েছে, হ্যাশ, হ্যাশ রয়েছে, সহজ হবে। পি হ্যাশ মানে কত? হ্যাঁ, উল্টো দিক থেকে করতে করতে হলে সহজ হয়, জানো? সব ক্ষেত্রে না ভাই, তুমি যেটা ভাবছো না, সব ক্ষেত্রে নয়। উল্টো দিক না, সবগুলো টেস্ট করতেই হবে তোমার। তোমার করতে হবে না, তোমার করতে হবে, কিছু করার নেই। দেখো পি হ্যাশ, দেখো পি হ্যাশ কে, যাই হোক পি হ্যাশ কে, পি হলো কে এর স্বামী, পি হলো আবার
কে এর স্বামী, পি হলো কে এর স্বামী। চলো, তারপরে হচ্ছে প্লাস কে হলো আর এর বোন, কে হলো আবার আর এর বোন, ঠিক আছে। আর পার্সেন্টেজ এফ, আর পার্সেন্টেজ এ, পার্সেন্টেজ মানে হচ্ছে কি, আর হলো এফ এর মা, আর হলো এটা হবে না। এফ এর মা, তাহলে পরে যা এফ এর মা, এটা হচ্ছে না, তাহলে এদের তো হচ্ছে না। হ্যাঁ, নিচে হবে একটা নিচে আসবে আর হলো ও, মা এফ মেয়ে। পরের আর জেনারেশন, মা এফ হ্যাঁ পরের জেনারেশন, তাহলে তো এটাই হবে না, ডি এর সঙ্গে এফ এর সম্পর্ক আসবেই না, এটা পরের জেনারেশন চলে আসলো। তাহলে এখান থেকে নিচের জেনারেশন কোনটা আসছে, এটা দেখো অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা এভাবে করবে, যে দেখিয়ে দিলাম, এটা কিন্তু টেস্ট করতে হবে, এরা এইগুলো সবসময় চেষ্টা করতে হবে লাস্টে করার, এটাই হয়তো সম্ভবত বিটা করলে মিলে যাবে, বুঝলে। ডি এরটা ডি তিন আসবে ডিটা আসবে ডিটা 4 নম্বরটা। 4 নম্বরটা মিলছে, ডি না বি, যাই হোক দেখে নিও কোনটা, তাহলে এটা হবে। যাক, এইভাবে করতে করতে যেতে হবে, কিছু করার নেই, এটা লাস্টে করবে একদম। আবার বলছি 79-এ কী বলছে, যদি একটি 9 সংখ্যার সংখ্যা এত এত কি বলছে 5/9740 5x2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x এর সর্বাধিক মানের জন্য x-2y এর মান কত হবে। তো দেখো এখানে আমাকে দুটো মান ইনপুট করতে হবে, যে যদি একটি সংখ্যা 9 সংখ্যা, এই 9 সংখ্যার সংখ্যা 72 দ্বারা বিভাজ্য, তাহলে 72 দ্বারা বিভাজ্য মানে কি জানি আমরা, 72কে আমাকে মৌলিক সংখ্যা ভাগ করো 8 9 তাহলে যে সংখ্যাটা 8 দিয়েও ভাগ যাবে, আবার 8 দিয়ে ভাগ যাওয়ার মানে কি শেষের 3টে ডিজিট যেই ভাগ দেয়, তাহলে 272 কি যাচ্ছে ভাগ, হ্যাঁ 272 কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে ব্যাস 9 আমার 8-এর ফর্মুলা আর লাগলো না, লাগবে শুধু 9-এর ফর্মুলা, বোঝা গেল। তাই 9 যদি যোগ করি, যোগ করলে কত হচ্ছে, টোটাল যোগ করো সবগুলো সংখ্যাকে, এই সরি কেন লাগবে না? লাগবে আটটা লাগবে এটা শেষে। 72 দ্বারা, আমি 72কে ধরে ফেলেছি, সরি দেখো 8টাও কিন্তু লাগবে। এবার 500-র কত কেজি, এখানে যদি আমরা 512 ধরি, 1 ধরি, কত আসে দেখো তো, 512 8 দিয়ে ভাগ যায় না, 8 কি ধরো তো, তাহলে আমরা x এর মানটা 1 ধরলাম, হ্যাঁ 1 ধরলাম, কিন্তু এখানে দেখো x মাইনাস এক্স এর মানটা সর্বোচ্চ বলেছে অত বুঝলে হবে X এর ভাই, মানটা সর্বোচ্চ অত বুঝলে হবে, আমাকে বলতে দিতে হবে তো। এখানে দেখো কী রয়েছে x-2y, তাহলে 1 যদি ধরি, দেখা যাচ্ছে 1-এর মানটা তো কম হয়ে যাচ্ছে, x দেখো 2y এর থেকেও বেশি, যেহেতু এটা পজিটিভই আছে, নেগেটিভ তো নেই, তাহলে x এর ভ্যালুটা 1 ধরতে পারলাম না, তাহলে আমার কী মান ধরতে হবে ওখানে, x এর ভ্যালু। তাহলে দেখো 522 কিন্তু আমি যদি 2 ধরি, যাবে না ভাগ, তাহলে দেখো আমি 1 ধরলাম মানে 12 হলো, 512 ভাগ গেল না, আর 13 ধরলেও তো যাবে না, গ্যাপ কত আনতে হবে এইটুকু বুঝতে হয়, তাহলে 512-র পরে 8 দিয়ে ভাগ মানে 8 যোগ করে দেবো, কত হবে তাহলে 9 দাও, কত হবে কেন 9 যাবে, দেখো তাই তো 9 যাবে তো, 9 9 ধরে দেখলাম, সর্বাধিক বলেছে মান বলে x এর সর্বাধিক মানের জন্য, তাহলে সর্বাধিক মানে 9 ধরো, তাহলে 592-কে কি ভাগ করা যাবে 8 দিয়ে, দেখো তো যাই দেবো 592 8 দিয়ে যাবে। যাবে, লাস্টের 3টে ডিজিট কিন্তু 8 দিয়ে ভাগ যাওয়া মানে কিন্তু পুরোটাই ভাগ যায়। এবার দেখতে হবে যে কি এটা আবার 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, কারণ 72 দিয়ে ভাগ করছি, এবার যোগ করব, তাহলে আমরা এখানে সর্বাধিক মান বলেছে তাই 9 ধরবো, সর্বাধিক বলেছে বলে 9 ধরেই রাখবো, তাহলে ওয়াইয়ের ওখানে আমরা তখন যে কোনো ডিজিট পাওয়াতে পারবো, যোগ করো এবার, তাহলে এখানে আমরা এখানে ধরলাম 9, তাহলে 9 আর 2 কত হয়, যোগ করো, 9 2 11 আর 5 16 আর 4 20 আর 7 27 আর 9 36 আর 5 41 যদি হয়, তাহলে 45 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, তাহলে 45 আনতে গেলে কত যোগ করতে হবে 4, তাহলে ওয়াই এর জায়গায় 4 দেবো, আর এক্স এর সর্বাধিক মানে 9 হয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 9 মাইনাস 4 গুণ 2, বুঝতে পারলে তো, এটা করতে এবার এক্স এর ভ্যালু তাহলে কত আসবে 9 মাইনাস 8, অ্যান্সার আসবে 1। এই অঙ্কটা করতে গেলে কিন্তু তোমার বিভাজ্যতার নিয়মটাতে একটু পটু হতে হবে, না হলে কিন্তু হবে না। চলো, আর কোনো উপায় নেই দাদা? কি উপায়, এটাই তো উপায়, তাছাড়া এর আবার কি উপায় আছে, এই 9 ধরে নিতে হবে, এক্সট্রাকে 8 ধরতে হবে, চেক করতে হবে না শুধু বারবার? কেন বারবার চেক করতে হবে, এখানে বারবার চেক করা লাগবে না, মানে অপশন টেস্ট করে তুমি নয় বসালে একবারে হয়ে এই একবারেই তো চলে যাবে, এই জন্য তো এক্স এর সর্বাধিক মান বলে দিয়েছে, আমার কেন বলা যাবে, মানে এক্স এর সর্বাধিক মান আমি তো বসিয়েছি, এক্স এর সর্বাধিক মান 9 হতে পারে, 10 তার হবে না, তাহলে ডাবল ডিজিট হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর সর্বাধিক মান আমার 9, তাহলে 9 দিয়ে আমি চেক করলাম তো 592 চেক করলাম না, যে 8 দিয়ে ভাগ যাচ্ছে কি না,
দেখলাম যাচ্ছে, তারপর আবার চেক করলাম, আর চেক করার দরকার নেই তো। আটটা দেখতাম, হ্যাঁ, যদি এক্স এর মানটা যদি 9 তে না যেত তাহলে 8 তে দেখতাম, মানে সর্বোচ্চ দেখতে দেখতে হ্যাঁ, আসতাম 9 সর্বোচ্চ দিকে 8 দেখতাম, 7 একদম তাই। এবার যদি দেখলাম যে আমার 9 দেওয়ার পরেও আমার ভাগ যাচ্ছে না 8 দিয়ে, যখন যদি ভাগ না যেত তখন কি করতাম? তখন আমি 8 ধরতাম, তারপরে যদি না যেত 7 ধরতাম, এইভাবে দেখতে হবে। আমার 9টা নেই ফ্যাক্টর, না ফ্যাক্টর 8টা নেই এখানে। তারপরে কি বলেছে এখানে সাবস্টিটিউশন দিয়েছে, ঠিক আছে, বলো কি হবে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট জানা, ঠিক আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আছে। ইট ইজ রিপোর্টেড দ্যাট শি হ্যাজ উইন আ প্রাইজ, তো হ্যাজ তো হবে না, এটা রিপোর্টেড রয়েছে, ইট ইজ রিপোর্টেড, তাই তো? তাহলে এটা কি হবে দেখো, 80 আগে দেখো, ইট ইজ রিপোর্টেড দ্যাট রয়েছে, সব ঠিক আছে। ইট ইজ রিপোর্টেড, এটা রিপোর্ট করা হয়েছিল যে, মানে কি প্যাসিভ ভয়েস যাচ্ছে। তো শি হ্যাজ উইন তো হয় না, হ্যাজের পরে কোন ফর্ম বসে? ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে উইন তো হবে না, ওন হবে, উইন ওন হয়, ঠিক আছে। তাহলে কি শি হ্যাজ ওয়ান আ প্রাইজ, এটা তো অপশন ডি অ্যান্সার, রিকোয়ার্ড তো রাখছি। আচ্ছা, সঠিক অক্ষরগুচ্ছের জোড়া নির্বাচন করুন যা নিচে দেওয়া অক্ষরগুচ্ছের জোড়া দুটি সিরিজের সঙ্গে মিল আছে। আচ্ছা, মানে এটার সঙ্গে এই দুটোর সঙ্গে মিল আছে কোনটা সেটা দেখে নেবে, এটা অ্যান্সার হয়ে যাবে কত? এটা করাচ্ছে না, সি হয়ে যাবে। অপশন সি। কীভাবে একটু দেখে নিও, হ্যাঁ সোজাই আছে, যারা পারো না দেখো একটু মানটা ইনপুট করো, 8 আর এদিকে 17 আছে, ডিফারেন্স করলে কত আসে দেখো তো। উল্টো তাহলে দেখো সব থেকে সোজা দিয়েছে, একদম এর তাকালেই বোঝা যাচ্ছে, দেখো তাহলে সিটা কেন হলো দেখো, কিউ এম এইচ, উল্টা দিয়া এটা এদিকে আছে, এটা এই দিকে আছে, মিরর ইমেজ টাইপের, হ্যাঁ, এটা ওয়াই ডব্লিউ পি, এইদিকে ওয়াই ডব্লিউ পি, তাহলে এদিকে আছে এইচ এল, এইদিকে এইচ এল, ব্যাস এইটুকু সিম্পল ছিল একদম, জটিলও দেয়নি, আমি তো জটিল করে ভেবেছিলাম। 82 দাগ দেখো, যদি এত মূলধনের উপর বার্ষিক 15% হারে 3 বছরের জন্য সরল সুদের পরিমাণ এক্স হয়, মানটা বাই করে সিম্পল দেখো, এখানে সরল সূত্র তোমাকে বের করতে হবে, 3 বছরের সরল সূত্র তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমবার দেখো 1 বছর যদি 15% হয়, 3 বছরে কত হবে? 45%। তাহলে এই 30,000 এর 45% বের করে আনসার চলে আসবে। 30,000 এর 45% মানে এইটা 135 আর দুটো শূন্য, তাহলে 13,500 হয়ে যাবে। আচ্ছা, এই দুটো শূন্য কেন আউট করলাম জানো তো? 45% মানে নিচে 100 হতো, তাহলে 100 গুণ আউট করে দিলাম। এইগুলোটা দিমাগ লাগাতে হয়, তাহলে তোমার গুণও করা লাগতো না। তাহলে 13,500 হতো, 2x প্লাস 50, তাহলে 2x মানে কত হবে? 1350 মানে 2700 হবে, 2700 প্লাস 50 মানে 2700, তাহলে 2700 তো না 27,000, 27,000, তাই 27,050 টাকা অ্যান্সার। কত নম্বর অপশানে আছে? অপশন বিতে। আচ্ছা, এখানে প্রদত্ত চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে? 83 দাগ, বলো। 11টা। কিছুই নেই জানো তো, দেখো সিম্পল, কারোর সঙ্গে কোনো লিঙ্কই নেই, মানে এর মধ্যে সোজা কিছু হয় না। 1 2 3 4 5 6 7 8 9 10 আর বড়টা জাস্ট, কিছুই নেই, দেখে মনে হচ্ছে কি দেওয়া আছে ভাই, ভয়টাই লেগে যাচ্ছে, কিন্তু কিচ্ছু নেই। আরো তো আছে, আয়তক্ষেত্র বললে আয়তক্ষেত্র কি করে আছে বলো তুমি? এই তো মাঝখানে একটা ছোট আছে, বা পাশেরটা আছে, জোড়া আছে, মাথা জোড়া নেই না। দাঁড়াও, কে বলবো জোড়া নেই, কি করে আসছে এটা আয়তক্ষেত্র? ঠিক আছে, খুব সোজা দিয়েছে এটা। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় রকেট, এয়ারপ্লেন জায়গায় অ্যান্সার কি আছে দেখবে, লেখা হয় রিকিউপি। রকেট কি হবে? রকেট 2 জায়গায় আছে কিনা দেখবে, রকেট কি 2 জায়গায় আছে বাপু? নেই, দেবে না ওরা দেবে না। তাহলে দেখবো যে রকেটের সাথে কে আছে, তাকে আউট করবো আমরা। এয়ারপ্লেন রয়েছে, স্কাই আর স্টার, এই তিনটেকে আউট করতে হবে, চলো আউট করব। তো রকেটের সঙ্গে কি রয়েছে? এয়ারপ্লেন। এয়ারপ্লেন আর কোথায় আছে ভাই? এয়ারপ্লেন এখানে আছে, তো এয়ারপ্লেন এখানে দেখতে পাচ্ছি, তো এখানেও এয়ারপ্লেন দেখতে পাচ্ছি। কমন পার্ট কি আছে প্রথমটা এটার মধ্যে? ডি, ডি আউট, তাহলে ডি অ্যান্সার হবে না, ডি অ্যান্সার হবে না, আউট হয়ে গেল। এরোপ্লেন আউট করে ফেললাম, এরোপ্লেন আউট। তারপরে কি আসছে? স্কাই, এখানেও স্কাই আছে, এখানেও স্কাই আছে, তাহলে এই দুটোর ভিতরে কি কমন আছে দেখছি? সি, সি কমন আছে, এটা অ্যান্সার হবে না। এবার স্টার্সকে আউট করব, স্টার্সকে আউট করলাম, এটা স্টার্স আছে, প্রথমটাতে স্টার্স আছে, কি কমন আছে স্টার্স? এখানে দেখছি কি কমন আছে?
তাহলে কি পড়ে থাকলো, এটা আনসার হলো না, পড়ে আছে কি, রকেটের জন্য কি পড়ে আছে, পিআই পড়ে আছে। ব্যাস এইভাবে করতে হয়। নেক্সট, 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, 2:1। যদি মিশ্রণে x লিটার জল যোগ করা হয় তাহলে দুধ ও জলের অনুপাত এত হয়। তাহলে x এর মানকে, সিম্পল আছে ভাই, 2:1 আছে, ভেরি গুড। তারা জল যোগ করার পরে দেখা যাচ্ছে 1:2 হয়ে গেল। এবার তোমাকে এখানে কি করতে হবে দেখে নাও, মাথায় রাখবে যে আমি যোগ করলাম কি, কি যোগ করলাম, যোগ করলাম জল। এবার এটাকে প্রথমে ভাগ করে নেবে, 60 লিটারকে প্রথমে ভাগ করে নাও, সুবিধা হয়ে যাবে। এটা মানে কত, সবচেয়ে সুবিধা এটা কত, দেখো এখানে 3 আসে, 3-এর কত গুণ, 20 গুণ। তাহলে এখানে আমরা 22-এর জায়গায় 40 লিখবো, আর এখানে 20 লিখবো, যেহেতু 20 গুণ 20 অক্ষে 20 হয়ে গেল। ব্যাস, এবার দেখো 1:2 হয়েছে, কত হয়েছে, 1:2। মেশানোর পরে কি মেশালাম, জল মেশালাম। তাহলে প্রথমটা মিল্ক আছে, কিন্তু তাহলে মিল্ক আগেও যা ছিল এখনও তাই, তাহলে কত গুণ করতে হবে বাপু, আগে যা আছে এখনও তাই আনতে গেলে 40 গুণ করলাম, কারণ দুধ তো আগেও যা ছিল এখনও তাই, রেশিওটা তো সেম আছে, তাই না। তাহলে দেখো x লিটার জল মেশাচ্ছি, এবার একবারে যদি 40 গুণ করি, আচ্ছা এখানে 20 করলাম কেন, এটা 2 তো, 2 রেশিও তো, তাহলে এখানেও 40 গুণ করলে কত আসবে, 40-2 80 আসবে। তাহলে দেখো 20 লিটার ছিল, তুমি 80 লিটার জল হয়ে গেল, তাহলে তুমি কতটা জল মেশালে, এই ছিল তোমাদের অঙ্ক। কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় বলো, আমি চেষ্টা করছি বলে দেবো।